অনলাইনে যারা আছে শুনতে পাচ্ছ কথা আমার? হ্যাঁ স্যার পাচ্ছি। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। বোর্ড দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। আর বোর্ড? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, আজকে দেখো, আজকে চ্যাপ্টার হচ্ছে ডুয়ালিটি, অ্যাসাইনমেন্ট আর প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ইন 2 ডাইমেনশন। ঠিক আছে? আচ্ছা, ডুয়ালিটি ব্যাপারটা কি, একটা প্রথমে একটা এক্সাম্পল নিয়ে ডিসকাস করবো। এটা একটা এলপিপি, এটা অবজেক্টিভ ফাংশন ম্যাক্স জেড, এটা হচ্ছে অবজেক্টিভ ফাংশন, তাই তো? এটা অবজেক্টিভ ফাংশন, আর এটা হচ্ছে তার 3টে কনস্ট্যান্ট আছে। ঠিক আছে? আর আচ্ছা, এই হ্যাঁ, কনসেপ্ট ক্লিয়ারিং প্রবলেমের 3 নম্বরটা দেখো তো। 3 নম্বরটা আছে দেখো। এখানে একটা কপি করা হয়নি। এক্স, এই ভেরিয়েবল গুলো রেটা বলো তো। x1 একটা তার কপি দাও, একটা কপি। 3 নম্বরটা হচ্ছে x1 আর x4 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, x4 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, আর x2 আর x3 আনরেস্ট্রিক্টেড ইন সাইন, আনরেস্ট্রিক্টেড ইন সাইন। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে তার অবজেক্টিভ ফাংশন, এটা হচ্ছে কনস্ট্যান্ট, আর এটা নন নেগেটিভিটি রেস্ট্রিকশন। ঠিক আছে? এই এটাকে প্রাইমাল প্রবলেম বলা হচ্ছে। এই প্রাইমাল প্রবলেমে কটা ভেরিয়েবল আছে? 4টে ভেরিয়েবল আছে, তাই তো? x1 x2 x4 x3 আর x4। এখানে কটা কনস্ট্যান্ট আছে? যখন এর ডুয়াল তৈরি করব তখন ডুয়ালের 3টে ভেরিয়েবল থাকবে, মানে নাম্বার অফ কনস্ট্যান্ট ইন প্রাইমাল ইকুয়াল টু নাম্বার অফ ভেরিয়েবল ইন ডুয়াল। কটা কনস্ট্যান্ট আছে প্রাইমালে? 3টে। তাহলে ডুয়ালে ভেরিয়েবলের সংখ্যা হবে 3টে। তাহলে 3টে কনস্ট্যান্ট, ডুয়ালে ভেরিয়েবলের সংখ্যা হবে 3টে। আর এখানে কটা ভেরিয়েবল আছে? এখানে প্রাইমালটাতে 4টা ভেরিয়েবল, তাহলে ডুয়ালে 4টা কনস্ট্যান্ট হবে, মানে নাম্বার অফ কনস্ট্যান্ট ইন প্রাইমাল ইকুয়াল টু নাম্বার অফ ভেরিয়েবল ইন ডুয়াল, আর নাম্বার অফ ভেরিয়েবল ইন ডুয়াল ইকুয়াল টু নাম্বার অফ কনস্ট্যান্ট ইন, না, নাম্বার অফ ভেরিয়েবল ইন প্রাইমাল ইকুয়াল টু নাম্বার অফ কনস্ট্যান্ট ইন ডুয়াল। ঠিক আছে? আর যখনই হবে তোমার প্রাইমালটা ম্যাক্সিমাইজিং থাকবে তখন ডুয়ালটা মিনিমাইজিং হয়ে যাবে, আর ডুয়াল যদি প্রাইমাল যদি মিনিমাইজিং থাকে তাহলে ডুয়ালটা কি হয়ে যাবে? ম্যাক্সিমাইজিং হবে। ঠিক আছে? তাহলে যখন এর ডুয়াল বের করবো, এই প্রবলেমটা যখন ডুয়াল বের করবো, ডুয়াল বের করার জন্য প্রথমে দেখবো অবজেক্টিভ ফাংশনটা ম্যাক্সিমাইজিং না মিনিমাইজিং আছে। এটা ম্যাক্সিমাইজিং তো নাকি? ম্যাক্সিমাইজিং যদি থাকে কোনো অবজেক্টিভ ফাংশন এলপিপির, তাহলে প্রথমে সব কনস্ট্যান্ট গুলোকে লেস দ্যান ইকুয়াল টু টাইপ করে নেব। ঠিক আছে? যদি কোনো কনস্ট্যান্টে ইকুয়ালিটি থাকে, সেই ইকুয়ালিটি কনস্ট্যান্টটা বাদ দিয়ে সব কনস্ট্যান্ট গুলোকে কি করব? তোমার লেস দ্যান ইকুয়াল টু টাইপ করে নেব। আচ্ছা, এখন তাহলে কনস্ট্যান্ট কি আছে তোমার? এটা তোমার গ্রেটার দ্যান ইকুয়াল টু আছে, এটা লেস দ্যান, এটা বাদ দিচ্ছি, এটা কিছু করতে হবে না। আর এটা লেস দ্যান ইকুয়াল টু আছে, মানে স্ট্যান্ডার্ড ফর্মে আছে। আর এটা গ্রেটার দ্যান ইকুয়াল আছে, -1 দিয়ে গুণ করে লেস দ্যান ইকুয়াল টু করব। তার মানে অ্যাকচুয়ালি ম্যাক্স জেড ইকুয়াল টু হচ্ছে x1 - x2 + 3x3 + 2x4 সাবজেক্ট টু দ্য কনস্ট্যান্টস। তাহলে এইটাকে মাইনাস দিয়ে গুণ করতে হবে লেস দ্যান ইকুয়াল টু টাইপ করার জন্য। কত দিয়ে কি হবে তাহলে? -x1 - x2 + 0 × x3 + 0 × x4, এটা লেস দ্যান ইকুয়াল টু। আর আরেকটা কনস্ট্যান্ট এটা আছে x1 - 3x2 - x3 + 0 × x4, এটা লেস দ্যান ইকুয়াল টু কত আছে? 7। আর থার্ডটা কিছু চেঞ্জ করব না, x1 + x3 + 0 × x3 + x2, এটা x1 + 0 × x2 + x3 - 3x4, এটা ইকুয়াল টু কত? -2। ঠিক আছে? প্রথমে এটা লিখলাম। আর x1 আর x2 কি আছে? গ্রেটার দ্যান, x1 আর x2 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, x1 আর x4। আর x2 আর x3 এটা কি আছে? আনরেস্ট্রিক্টেড। অ্যাকচুয়ালি আনরেস্ট্রিক্টেড মানে এর সাইনের উপর কোনো মানে রেস্ট্রিকশন নেই, এটা পজিটিভও হতে পারে, আবার কি হতে পারে? নেগেটিভ হতে পারে। তাহলে আনরেস্ট্রিক্টেড ইন সাইন। তাহলে
প্রথমে যখনই কোনো প্রাইমাল প্রবলেমে ডুয়াল বের করবো, তাহলে সেই প্রাইমালকে স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসবো। স্ট্যান্ডার্ড ফর্ম মানে কি, যদি অবজেক্টিভ ফাংশন মিনিমাইজিং থাকে তাহলে সব কনস্ট্যান্ট গুলোকে কি করব, লেস দ্যান ইকুয়াল টু টাইপ করব। যদি কোনো তাহলে ম্যাক্সিমাইজিং যদি থাকে তাহলে সবগুলো কি করবো, লেস দ্যান ইকুয়াল টু। আর যদি কোনো কনস্ট্যান্ট ইকুয়ালিটি নিয়ে থাকে তাহলে তাকে চেঞ্জ করার দরকার নাই। আর অবজেক্টিভ ফাংশন যদি মিনিমাইজিং থাকে তাহলে সব কনস্ট্যান্ট গুলোকে কি করব, গ্রেটার দ্যান ইকুয়াল। কোনো কনস্ট্যান্ট প্রাইমালে যদি লেস দ্যান ইকুয়াল টু টাইপ থাকে তাহলে তার বোথ সাইডকে -1 দিয়ে গুণ করে করব, তোমার গ্রেটার দ্যান ইকুয়াল টু করব। আচ্ছা, এটা তাহলে স্ট্যান্ডার্ড ফর্ম হলো, প্রাইমালের স্ট্যান্ডার্ড ফর্ম। এখন এর যখন ডুয়াল বের করব, তাহলে ডুয়ালটা অবজেক্টিভ ফাংশন এখানে প্রাইমালে ম্যাক্সিমাইজিং, তাহলে ডুয়ালে কি হয়ে যাবে, মিনিমাইজিং হয়ে যাবে। এই যে অবজেক্টিভ ফাংশনটা জেড ছিল, এখানে নতুন একটা অবজেক্টিভ ফাংশন বলছি ডাব্লু। আর কটা কনস্ট্যান্ট আছে এখানে, 3টে। তাহলে 3টে এখানে কি আসবে, ভেরিয়েবল। আর এই যে বি এর কলাম রিকোয়ারমেন্ট বলা হয় এগুলোকে, এই রিকোয়ারমেন্ট গুলো কস্ট হয়ে যাবে, অবজেক্টিভ ফাংশনের কোফিসিয়েন্ট হবে। অবজেক্টিভ ফাংশনের কোফিসিয়েন্ট কি কি হবে তাহলে, মানে এটা v1 1 ইন্টু v1 প্লাস 7 ইন্টু v2 মাইনাস 2 ইন্টু v3। কটা ভেরিয়েবল আসলো, 3টে। আর এখানে কটা ভেরিয়েবল আছে প্রাইমালে, তাহলে এই ডুয়ালে 4টে কনস্ট্যান্ট আসবে। 4টে কনস্ট্যান্ট কিভাবে আসবে, এই x1 এর অ্যাক্টিভিটি গুলো লিখবো। x1 এর অ্যাক্টিভিটি কত আছে এখানে, -1 0 আর কত 1, তাই তো, -1 1 আর হ্যাঁ -1 1 আর 1, এটা তো নাকি। তাহলে 3টে ভেরিয়েবল বসাবো, এটা ইন্টু v1 প্লাস এটা ইন্টু v2 প্লাস এটা ইন্টু v3। এটা মিনিমাইজিং হয়েছে, তাহলে গ্রেটার দ্যান ইকুয়াল টু না লেস দ্যান হবে, গ্রেটার দ্যান ইকুয়াল টু ফার্স্ট কস। ফার্স্ট কস কত আছে, তাহলে গ্রেটার দ্যান ইকুয়াল টু 1। তারপরে সেকেন্ড ভেরিয়েবলের অ্যাক্টিভিটিটা নিব, মাইনাস কত আছে এটা, -v1 প্লাস -3v2 প্লাস 0 ইন্টু v3, এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু সেকেন্ড কস্ট -1। সিমিলারলি থার্ড অ্যাক্টিভিটি থার্ড কস্ট, থার্ড অ্যাক্টিভিটিতে কি আছে 0, তাহলে 0 ইন্টু v1 v2 প্লাস v3, তাই তো, এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু থার্ড কস্ট 3। আর ফোর্থ অ্যাক্টিভিটি 0 0 আছে তো নাকি, তাহলে 0 ইন্টু v1 প্লাস 0 ইন্টু v2 প্লাস -3 ইন্টু v3, এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু ফোর্থ কস্ট, ঠিক আছে। এটা গ্রেটার দ্যান ফোর্থ কস্ট মানে 2, ঠিক আছে। আচ্ছা, এখন এটা হলো প্রাইমারি একটা স্টেজ। এখন এই নন নেগেটিভিটি রেস্ট্রিকশন গুলো দেখে এই কনস্ট্যান্ট গুলোকে মডিফাই করব। যদি মনে রাখবো যে কোনো প্রাইমালে কোনো কনস্ট্যান্ট যদি ইকুয়ালিটি নিয়ে থাকে, তাহলে প্রাইমালে যত নম্বর কনস্ট্যান্ট ইকুয়ালিটি নিয়ে থাকবে, ডুয়ালের তত নম্বর ভেরিয়েবল আনরেস্ট্রিক্টেড হবে। এখানে কত নম্বর কনস্ট্যান্ট ইকুয়ালিটি নিয়ে আছে, 3 নম্বর কনস্ট্যান্ট ইকুয়ালিটি, তাহলে ডুয়ালের 3 নম্বর ভেরিয়েবল আনরেস্ট্রিক্টেড হবে। মানে v3 3 নম্বর ভেরিয়েবল তো নাকি, v3টা কি হবে, আনরেস্ট্রিক্টেড। আর প্রাইমালের যে ভেরিয়েবল গুলো আনরেস্ট্রিক্টেড থাকবে, ডুয়ালের তত নম্বর কনস্ট্যান্ট গুলো ইকুয়ালিটি নেবে। এখানে কত নম্বর ভেরিয়েবল, এটা x2 মানে সেকেন্ড ভেরিয়েবল ইন প্রাইমাল আনরেস্ট্রিক্টেড, তাহলে ডুয়ালের সেকেন্ড কনস্ট্যান্টটা ইকুয়ালিটি নেবে। সেকেন্ড কনস্ট্যান্ট ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ তো নাকি, তাহলে সেকেন্ড কনস্ট্যান্ট যদি কি নাই ইকুয়ালিটি নিই, তাহলে এটা সমান কত হবে, -1 হবে। আর কত নম্বর ভেরিয়েবল আনরেস্ট্রিক্টেড, প্রাইমালে 3 নম্বর, তাহলে ডুয়ালের 3 নম্বর কনস্ট্যান্ট ইকুয়ালিটি নেবে। 3 নম্বর কনস্ট্যান্ট মানে এটা তো নাকি, তাহলে এটা কি নিয়ে নিবে, ইকুয়াল টু কত হচ্ছে 3। তাহলে আর বাকিগুলো, বাকি যে ভেরিয়েবল গুলো থাকলো, অ্যাকচুয়ালি এই ডুয়ালে কি কি ভেরিয়েবল আছে ডুয়ালে, তাহলে v1 আর বাকি ভেরিয়েবল গুলো সব গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে। বোঝা গেল। তাহলে প্রাইমালের ভেরিয়েবলের ইফেক্টটা ডুয়ালের কনস্ট্যান্টে পড়বে, আর প্রাইমালের কনস্ট্যান্টের ইফেক্টটা ডুয়ালের কোথায় পড়বে, ভেরিয়েবলের। নাম্বার অফ ভেরিয়েবল, আমি আবারও বলছি, নাম্বার অফ ভেরিয়েবল in primal equal to number of constant in dual, number of constant in primal equal to number of variable in dual, ঠিক আছে। আর প্রাইমালের যত নম্বর কনস্ট্যান্ট ইকুয়ালিটি নিয়ে থাকবে, ডুয়ালের তত নম্বর ভেরিয়েবল আনরেস্ট্রিক্টেড হবে। আর প্রাইমালের যত নম্বর ভেরিয়েবল আনরেস্ট্রিক্টেড হবে, ডুয়ালের তত নম্বর কনস্ট্যান্টটা কি হয়ে যাবে, ইকুয়ালিটি নিয়ে থাকবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তোমার এর ডুয়াল। এটা এই প্রবলেমটা হচ্ছে প্রাইমালের স্ট্যান্ডার্ড ফর্ম করেছি, এটা প্রাইমাল আর এটা হচ্ছে তার ডুয়াল। বোঝা গেল।
আচ্ছা, এখন যদি কোনো কনস্ট্যান্ট এইরকম থাকে, সাপোজ কোনো একটা কনস্ট্যান্ট এরকম, আমি হোমওয়ার্কও দিয়েছি তোমাদের, যে x1 মাইনাস x2 প্লাস x3 গ্রেটার দ্যান লেস দ্যান ইকাল টু 1 আছে। যদি এইরকম কোনো কনস্ট্যান্ট থাকে প্রাইমালে, তাহলে মডিউলাস মানে সবসময় দুটো কনস্ট্যান্ট বোঝাবে। তাহলে এর মান তো দুটো হয়, একটা প্লাস আর মাইনাস। তাহলে একটা x1 মাইনাস x2 প্লাস x3 এটা লেস দ্যান ইকাল টু 1, আর মাইনাস অফ x1 মাইনাস x2 প্লাস x3 এটা লেস দ্যান ইকাল টু কত 1। এর মডিউলাসের দুটো মানই লিখলাম। আচ্ছা, এটা যদি কি করি, তোমার এই মাইনাসটা বোথ সাইডে গুণ করি, তাহলে কি হবে সেকেন্ডটা, x1 মাইনাস x2 প্লাস x3 এটা লেস দ্যান ইকাল টু কত, হ্যাঁ মাইনাস দিয়ে গুণ করছি, তাহলে গ্রেটার দ্যান ইকাল টু হচ্ছে, তাহলে এটা হচ্ছে তোমার, আচ্ছা এইভাবে লিখছি, এটা মাইনাস দিয়ে এটাকে গুণ করছি, হ্যাঁ মাইনাস দিয়ে যদি গুণ করা হয় তাহলে মাইনাস x1 মাইনাস কত প্লাস x2 মাইনাস x3 এটা লেস দ্যান ইকাল টু কত হবে। তাহলে মডিউলাস নিয়ে যদি কোনো কনস্ট্যান্ট থাকে, মডিউলাস নিয়ে যদি কনস্ট্যান্ট থাকে, দুটো কনস্ট্যান্ট কি করে তৈরি করব, শুধু কিছুই না, এই ভিতরের ভ্যালুটা একবার লিখবো আর ভিতরটাকে মাইনাস দিয়ে গুণ করে আরেকবার লিখবো, ডান দিকে কিছু চেঞ্জ করবো না। বোঝা গেল তো নাকি? আচ্ছা, যদি কোনো কনস্ট্যান্ট এইরকম থাকে যে x1 প্লাস 2x2 এটা গ্রেটার দ্যান ইকাল টু 7 এরকম আছে, তাহলে এটা দুটো কনস্ট্যান্ট হবে। প্রথমে এটা x1 প্লাস 2x2 এটা গ্রেটার দ্যান ইকাল টু 7, আর ভিতরটাকে মাইনাস দিয়ে গুণ করব, মাইনাস x1 মাইনাস 2x2 এটা গ্রেটার দ্যান ইকাল টু কত হবে 7। তাহলে এইভাবে যদি মডিউলাস নিয়ে কোনো মানে কনস্ট্যান্ট থাকে, তাহলে সেই এটা অ্যাকচুয়ালি দুটো কনস্ট্যান্ট বোঝাবে, এটাও দুটো কনস্ট্যান্ট বোঝাবে। সেই দুটো কনস্ট্যান্ট কিভাবে তৈরি করলাম, একটা ভিতরটাকে প্লাস দিয়ে আর একটা মাইনাস দিয়ে গুণ করে। আচ্ছা, যদি এরকম থাকতো যে তোমার মডিউলাস অফ x1 মাইনাস 2x2 এটা ইকুয়াল টু 1, তাহলে এটাও দুটো কনস্ট্যান্ট, তাহলে ভিতরে প্লাস দিয়ে গুণ মানে x1 মাইনাস 2x2 ইকুয়াল টু 1 একটা, আর ভিতরটাকে মাইনাস দিয়ে গুণ, তাহলে মাইনাস x1 প্লাস 2x2 এটা ইকুয়াল টু 1। তাহলে কোনো কনস্ট্যান্ট যদি তোমার এরকম হয় যে মডিউলাস অফ x1 মাইনাস x2 ইকুয়াল টু 0, এটাও দুটো কনস্ট্যান্ট হবে, একটা x1 মাইনাস x2 0 আর মাইনাস x1 0। এটা কখন পসিবল হয়, এটা অ্যাকচুয়ালি এই সেন্সে দুটো কনস্ট্যান্ট বোঝাচ্ছে, কিন্তু দুটোতে ভ্যালু কত হবে সেম তো নাকি। তার মানে x1 মাইনাস x2 ইকুয়াল টু 0 আর মাইনাস x1 প্লাস x2 ইকুয়াল টু কত 0। তাহলে এইটা আর এটা দুটো একই ইকুয়েশন হলো না। তাহলে যদি 0 থাকে, রিকোয়ারমেন্ট 0 হয়ে যায় ডান দিকের ভ্যালুটা, তাহলে সেটা সবসময় মডুলাস যদি থাকে কটা কনস্ট্যান্ট বোঝাবে, এটা একটাই কনস্ট্যান্ট বোঝাবে, ঠিক আছে। কিন্তু নন জিরো হলে দুটো করে ডিস্টিংক্ট দুটো কনস্ট্যান্ট পাওয়া যাবে। তাহলে এই যে প্রবলেমটা দিলাম এখানে, এই প্রবলেমটা এটা হচ্ছে প্রাইমাল প্রবলেম, প্রাইমারিল স্ট্যান্ডার্ড ফর্ম। যদি ম্যাক্সিমাইজিং থাকে তাহলে কি বলবো এটাকে, এটা লেস দ্যান ইকুয়াল টু টাইপ থাকবে। এটা হচ্ছে কস্ট, এক্স হচ্ছে ভেরিয়েবল, সি হচ্ছে কস্ট, আর এটা হচ্ছে তোমার এ ক্যাপিটাল, এটা হচ্ছে কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স, ঠিক আছে, আর এক্সটা হচ্ছে ভেরিয়েবল ভেক্টর, ঠিক আছে। তাহলে এই ফর্মে থাকবে। ডুয়াল যখন করব তখন কি চেঞ্জ হচ্ছে, প্রাইমালের সঙ্গে ডুয়ালের কি হলো, প্রাইমালে এই প্রবলেমটাতে দেখো, প্রথম প্রবলেম যেটা ডিসকাস করলাম, এই প্রবলেমটাতে এই যে এই রিকোয়ারমেন্ট, তো প্রাইমালের রিকোয়ারমেন্ট এটাকে বি দিয়ে ডিনোট করা হয়, আর ডুয়ালের কস্ট হয়ে গেছে এটা, এটা কি হচ্ছে মানে কস্টকে সি দিয়ে ডিনোট করা হয়। তাহলে এখানে সি কস্টটা কি বি এর ট্রান্সপোজ হলো না, তাহলে বি এর ট্রান্সপোজ হলো কস্ট, আর এখানে সি এগুলো তো নাকি 1 মাইনাস 1 3 2, তাহলে প্রাইমালের কস্ট ডুয়ালের রিকোয়ারমেন্ট হয়ে যাবে, হয়েছে না এটা দেখো তো, ডুয়ালের কি হয়ে গেছে রিকোয়ারমেন্ট হয়ে গেছে। তাহলে প্রাইমালের কস্ট হচ্ছে ডুয়ালের রিকোয়ারমেন্ট, প্রাইমালের রিকোয়ারমেন্ট ডুয়ালের কি হবে কস্ট। রিকোয়ারমেন্টের সঙ্গে কস্টের রিলেশন, ভেরিয়েবলের সঙ্গে প্রাইমাল আর ডুয়ালের কথা বলছি, ভেরিয়েবলের সঙ্গে কনস্ট্যান্টের রিলেশন, ঠিক আছে স্যার। হ্যাঁ বলছি স্যার ওই আগেরটাই জান একবার, প্রথমটাই, প্রথম যেটা তার আগেরটাই, হ্যাঁ তার আগেরটাই স্যার, ওই ডুয়ালে 2 নাম্বার ইকুয়েশনটা ইকুয়ালস টু কি করে আসলো ওটা একটু আরেকবার বলে দেন একবার। আচ্ছা, এখানে যেটা হচ্ছে এই
প্রাইমালের এটা দেখো, প্রাইমালের কনস্ট্যান্টটা দেখো, প্রাইমালের 3 নম্বর, এটা 1 নম্বর কনস্ট্যান্ট, এটা 2 নম্বর কনস্ট্যান্ট, এটা 3 নম্বর কনস্ট্যান্ট। প্রাইমালের এই 3 নম্বর কনস্ট্যান্টটা ইকুয়ালিটি নিয়ে আছে তো নাকি? প্রাইমালের 3 নম্বর কনস্ট্যান্টটা ইকুয়ালিটি নিয়ে আছে। আর প্রাইমালের যত নম্বর কনস্ট্যান্ট ইকুয়ালিটি নিয়ে থাকবে, ডুয়ালের তত নম্বর ভেরিয়েবল আনরেস্ট্রিক্টেড হবে। তাহলে 3 নম্বর, প্রাইমালের 3 নম্বর কনস্ট্যান্ট ইকুয়ালিটি, তাহলে ডুয়ালের 3 নম্বর ভেরিয়েবল কি হবে? আনরেস্ট্রিক্টেড। বোঝা গেল? ওই জন্য এই V3টা আনরেস্ট্রিক্টেড হয়েছে। বোঝা গেল? হ্যাঁ স্যার। তাহলে এই যে এই কস্টটা দেখো, এই সিটা এখানে রিকোয়ারমেন্ট হয়ে গেছে, আর এর রিকোয়ারমেন্টটা এখানে ট্রান্সপোজ হয়ে কি হয়েছে? কস্ট হয়ে গেছে। আর এর ট্রান্সপোজটা এখানে এ ট্রান্সপোজ হয়ে এসছে, এর ট্রান্সপোজটা কোফিসিয়েন্ট হয়ে যাবে, কোফিসিয়েন্ট ম্যাট্রিক্স হবে। ঠিক আছে? তাহলে এখানে অনেকগুলো থিওরেম আমি স্টেটমেন্ট দিয়ে দিয়েছি, দেখবে। হ্যাঁ, 1 নম্বর থিওরেম হচ্ছে যে প্রাইমালের যদি অপটিমাল সলিউশন থাকে, তাহলে ডুয়ালেরও কি থাকবে? অপটিমাল সলিউশন থাকবে। আর প্রাইমালের যদি তোমার ফিজিবল সলিউশন থাকে, সবগুলো লিখেছি দেখো। উইক একটা ডুয়ালিটি থিওরেম বলেছি। উইক ডুয়ালিটি থিওরেমে কি বলা হচ্ছে, যে যদি এক্স একটা, মানে এটার যদি এক্স একটা সলিউশন হয়, আর এটার যদি তোমার ভি একটা সলিউশন হয়, এটা ভেরিয়েবল ভেক্টর কি আছে এখানে? এক্স, আর এখানে ভেরিয়েবল ভেক্টর কি আছে? ভি। ঠিক আছে? তাহলে এটা সি এক্স, এটা লেস দ্যান ইকুয়াল টু কি হবে? বি ট্রান্সপোজ ভি। এটাকে বলা হচ্ছে ডুয়ালিটি। দেখো লিখে দিয়েছি এখানে। এটা কি বলা হচ্ছে? তোমার উইক ডুয়ালিটি থিওরেম। আর স্ট্রং ডুয়ালিটি থিওরেমে বলা হচ্ছে যে এর যদি তোমার এক্স স্টার একটা সলিউশন হয়, আর এর যদি ভি স্টার একটা সলিউশন হয়, আর সি এক্স স্টার ইকুয়াল টু ভি বি ট্রান্সপোজ ভি স্টার, এটা যদি হোল্ড করে, ভালো করে দেখে নাও, এর একটা সলিউশন এক্স স্টার, আর ডুয়ালের একটা সলিউশন কি বলছি? ভি স্টার। আর এই সলিউশনটা যদি এই রিলেশনকে স্যাটিসফাই করে, তাহলে এক্স স্টার হবে প্রাইমালের অপটিমাল সলিউশন, আর ভি স্টার হবে ডুয়ালের অপটিমাল সলিউশন। ঠিক আছে? হ্যাঁ, ওটা বলে দিচ্ছি, ওখানে সি স্টার হবে। আচ্ছা, ওই স্ট্রং ডুয়ালিটি থিওরেম যেটা এটা বললাম আমি, হ্যাঁ, এখানে একটা তোমার সিটা মিস হয়েছে। এখানে সিটা দেখো, ওই জেরক্সটাতে মনে হয়, যারা জেরক্সটা দিয়েছি মানে পিডিএফ দিয়েছি, ওখানে ঠিক করে দিয়েছি আমি। হ্যাঁ, কিন্তু এইটাতে একটু ঠিক করে নাও। হ্যাঁ, এখানে সি হবে, একটা সি এক্স স্টার হবে। পেয়েছো? আচ্ছা, ধরো এটা। আর 6 নম্বরটা দেখো, প্রাইমালের যদি তোমার আনবাউন্ডেড সলিউশন থাকে, ডুয়ালের কি হবে? নো ফিজিবল সলিউশন। আর প্রাইমালের যদি নো ফিজিবল সলিউশন হয়, তাহলে ডুয়ালের আনবাউন্ডেড। ঠিক আছে? তাহলে ডুয়াল অথবা প্রাইমাল, অ্যাকচুয়ালি 6 নম্বরে দুটো স্টেটমেন্টকে একসঙ্গে দেওয়া হয়েছে, যে প্রাইমাল অথবা ডুয়াল, এদের মধ্যে একটা যদি আনবাউন্ডেড হয়, তাহলে আরেকটার সলিউশন কি হবে? নো ফিজিবল সলিউশন হবে। ঠিক আছে? আর প্রাইমাল অথবা ডুয়ালের যদি একটা নো ফিজিবল সলিউশন হয়, আর যদি কি হয়, প্রাইমালের 7 নম্বরটা দেখো, প্রাইমালের একটা কি থাকে তোমার ফিজিবল সলিউশন থাকে, তাহলে অবজেক্টিভ ফাংশনটা আনবাউন্ডেড হয়ে যাবে। ডুয়ালের অবজেক্টিভ ফাংশন বা প্রাইমাল, ব্র্যাকেটে দেওয়া আছে, ব্র্যাকেটটা ভালো করে বুঝে নাও এটা। ঠিক আছে? আর 9 নম্বর গুলো তো বললাম, যে নাম্বার অফ, আচ্ছা, প্রাইমালের নাম্বার অফ কনস্ট্যান্ট সমান ডুয়ালের কি হবে? নাম্বার অফ ভেরিয়েবল হবে। ঠিক আছে? কি বলছো? কোনটার? প্রাইমাল আর ডুয়ালের? হ্যাঁ, এটা তো তাই হচ্ছে, যে সি এক্স স্টার ইকুয়াল টু কি তোমার বি ট্রান্সপোজ ইন্টু ভি স্টার।
তাহলে এইটা তো অবজেক্টিভ ফাংশনের ভ্যালু অফ প্রাইমাল, আর এটা অবজেক্টিভ ফাংশন ভ্যালু অফ ডুয়াল। এই দুটো অবশ্যই কি হতে হবে? তো এটাতে স্ট্রং ডুয়ালিটি থিওরেম বললাম, ঠিক আছে? এই দুটো অবশ্যই সমান হবে। অ্যাকচুয়ালি যখন প্রাইমাল আর ডুয়াল প্রবলেম সলভ করা হয়, ডুয়ালিটি থিওরেমের কনসেপ্ট ইউজ করে প্রাইমাল অথবা ডুয়ালের যে কোনো একটা সলভ করব সিম্পলেক্স মেথড দিয়ে, দিয়ে তার সলিউশন থেকে অন্যটার সলিউশন পাওয়া যায়। যেমন আমি যদি একটা কনস্ট্যান্ট ধরি এরকম, মানে কনস্ট্যান্টটা শুধু বলছি, x1 প্লাস x2 গ্রেটার দ্যান ইকুয়াল টু 2, x1 মাইনাস x2 গ্রেটার দ্যান ইকুয়াল টু 1, x1 2x1 মাইনাস x3 গ্রেটার দ্যান ইকুয়াল টু 5, এটা যদি কনস্ট্যান্ট হয়, প্রাইমালের কনস্ট্যান্ট হয়। আর একটা দিচ্ছি, ধরো x1 মাইনাস প্লাস 2x3 x, এটা 2x2, দুটো ভেরিয়েবল আছে, এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু। আচ্ছা, এটা যখন সিমপ্লেক্স মেথড দিয়ে সলভ করব, তাহলে গ্রেটার দ্যান ইকুয়াল টু টাইপ যেহেতু আছে, তাহলে একটা সারপ্লাস আসবে আর একটা আর্টিফিশিয়াল ভেরিয়েবল আসবে। তাহলে টোটাল কটা ভেরিয়েবল, এক্সট্রা ভেরিয়েবল আসছে? 8টা ভেরিয়েবল আসবে। টোটাল এক্সট্রা ভেরিয়েবল 8টা। সিমপ্লেক্স মেথডে যখন সলভ করব, তাহলে 8টা ভেরিয়েবলের অ্যাক্টিভিটি লাগবে, 8টা কলাম হবে তো নাকি? তাহলে ক্যালকুলেশনটা বেড়ে যাচ্ছে। কিন্তু এইটাকে যখন আমি ডুয়ালে কনভার্ট করে দেবো, এর যখন ডুয়াল লিখবো, তখন ডুয়ালে কটা কনস্ট্যান্ট হয়ে যাবে? ডুয়ালে কটা কনস্ট্যান্ট? ধরো অবজেক্টিভ ফাংশনটা এরকম, ম্যাক্স জেড ইকুয়াল টু 2x1 প্লাস 5x2, তাহলে কটা এর ডুয়ালের কটা কনস্ট্যান্ট আসবে? ডুয়ালের দুটো কনস্ট্যান্ট আসবে। আচ্ছা, দুটো কনস্ট্যান্ট আসলে আর দুটোই কি হয়ে যাবে? লেস দ্যান ইকুয়াল টু। কি একটা লেস দ্যান ইকুয়াল টু, আর একটাও কি হবে? লেস দ্যান ইকুয়াল টু। তাহলে লেস দ্যান ইকুয়াল টু আসলে যখন সিমপ্লেক্স মেথড দিয়ে সলভ করি, তখন তো শুধু একটা স্ল্যাক ভেরিয়েবল লাগে, কি তাই তো? তাহলে দেখো, যখন এটাকে ডুয়ালে কনভার্ট করে ডুয়ালটা সলভ করবো, সলভ করাটা কি হয়ে যাবে? সোজা হয়ে যাবে। আর ডুয়ালের সলিউশন, ডুয়ালের অপটিমাল সলিউশন থেকে প্রাইমালেরও কি বলা যাবে? অপটিমাল সলিউশনটা বের করা যায়, ঠিক আছে? ওই জন্য ডুয়াল আর প্রাইমাল যে কোনো একটা সলভ করলে আর একটার সলিউশন পাওয়া যায়। আচ্ছা, এখন অ্যাসাইনমেন্ট প্রবলেম ব্যাপারটা কি? অ্যাসাইনমেন্ট প্রবলেম অ্যাকচুয়ালি ট্রান্সপোর্টেশন প্রবলেমেরই একটা পার্টিকুলার কেস। ট্রান্সপোর্টেশন প্রবলেমে আমরা কি করেছিলাম? অ্যালট করেছিলাম। আর এখানে প্রবলেমটা কিরকম হবে একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। এই যে এই ভ্যালুটা আছে, ধরো এই টেবিল 5 নম্বরটা দেখো, কনসেপ্ট ক্লিয়ারিং প্রবলেমের 5 নম্বরটা। 5 নম্বরে এখানে দেখো, একটু জুম করা যাবে না? কোনটাকে? ওই জুম করা যাবে না আমি লেখাটাকে? ফরম্যাটটা নিয়ে আসিনি, পরের দিন ওই ফরম্যাটে করবো। হ্যাঁ, ওই পিডিএফ আছে তো, পিডিএফ এ দেখে নাও। হ্যাঁ, পিডিএফ এ 5 নম্বর কনসেপ্ট ক্লিয়ারিং এর 5 নম্বরটা আছে। আচ্ছা, এখন এখানে কি হয়েছে? 5টা জব আছে, এগুলো ধরো 5টা জব, আর এটা 5টা মেশিন, 4টা আছে এখানে, 4টে জব আর 4টে মেশিন। এই এ জবটা কি হচ্ছে? এটা জব দিচ্ছি না, এটা মেশিন, বা এটাকে মেশিন, এটা জব, যে কোনো একটা ইন্টারচেঞ্জ করা যায়। এটা আমি ধরছি এটা জব আর এটা মেশিন। তাহলে এ জবটা এই 4টে মেশিনে পারফর্ম করা যাবে। যদি সাপোজ এ জবটা 1 নম্বর মেশিনে পারফর্ম করি, তাহলে 5 ইউনিট কস্ট লাগবে। আর যদি এ জবটা 2 নম্বর মেশিনে পারফর্ম করি, তাহলে 3 ইউনিট কস্ট লাগবে। এইভাবে এগুলো কস্ট, এই কস্টটা কি বোঝাচ্ছে তাহলে? তাহলে সি জব 3 নম্বর জবটা 3 নম্বর মেশিনে যদি পারফর্ম করি, তাহলে কস্ট কত লাগছে? 5 ইউনিট কস্ট লাগছে। এখন অ্যাসাইনমেন্ট প্রবলেমটা কি? অ্যাসাইনমেন্ট প্রবলেম ব্যাপারটা হচ্ছে যে এই প্রত্যেকটা জবকে প্রত্যেকটা মেশিনে অ্যাসাইন করতে হবে। অ্যাসাইনমেন্টের রিকোয়ারমেন্টটা কি, রেস্ট্রিকশনটা কি? যে একটা জব একটা মেশিনেই পারফর্ম করতে পারবে। মানে এ জবটা যদি 1 নম্বর মেশিনে হয়, তাহলে এ জব কোনো মেশিনে আর পারফর্ম করতে পারবো না, আর 1 নম্বর মেশিনও অন্য কোনো জব পারফর্ম করতে পারবে না। এই রেস্ট্রিকশনের সাহায্যে এই প্রবলেমটাকে সলভ করতে হয়। এমন ভাবে সলভ করব, সেকেন্ড রেস্ট কন্ডিশনটা হচ্ছে যে এখন এমন ভাবে সলভ করব যাতে অ্যাসাইনমেন্টের টোটাল কস্ট এটা কি হয়? মিনিমাম হয়। তাহলে এটা যখন আমরা সলভ করি, তখন প্রত্যেকটা রো এর মিনিমামটা বাদ দিই, প্রত্যেকটা রো এর মিনিমাম সেই রো এর এলিমেন্ট গুলো থেকে বাদ দিব। তাহলে কি হবে? এটা এখান থেকে মিনিমাম ফার্স্ট রো এর মিনিমাম 1, তো তাহলে এটা থেকে বাদ দিলে এরকম হচ্ছে, দেখো
তাহলে প্রথমটা কত হবে 4, তারপরে 2, তারপরে 0, তারপরে কত 7। সেকেন্ডের মিনিমামটা সেকেন্ড এলিমেন্ট থেকে বাদ দিচ্ছি। তাহলে সেকেন্ড রো এর মিনিমাম হচ্ছে 2, এই রো এর প্রত্যেকটা এলিমেন্ট থেকে 2 বাদ দেব, কত হবে তাহলে? তাহলে হচ্ছে তোমার 5, তারপরে 7, তারপরে 0, তারপরে 4। সিমিলারলি এই অপারেশনটা থার্ড রোতে পারফর্ম করছি। তাহলে 4 মিনিমাম, তাহলে 2, 0, 1 আর সরি তাহলে এটা হচ্ছে তোমার 2, 0, 1 আর 3। সিমিলারলি এটা কত হবে 0, 2, 2 আর প্রত্যেকটা রো এর মিনিমাম সেই কারেসপন্ডিং রো এর প্রত্যেকটা এলিমেন্ট থেকে বাদ দিলাম। আর এই অপারেশনটা পারফর্ম করলে অবভিয়াসলি প্রত্যেকটা রো অন্তত একটা করে জিরো কন্টেন্ট করবে। করেছে তো নাকি? এখন খুঁজে দেখবো, সেকেন্ড স্টেপে খুঁজে দেখবো যে কোন কলামে জিরো নেই, এটা খুঁজে দেখবো। তাহলে এই কলামে জিরো আছে, এই কলামে জিরো আছে, এই কলামে জিরো আছে, কিন্তু এই কলামে জিরো নেই। তাহলে রো এর সেই অপারেশনটা কলমে পারফর্ম করব, দ্যাট ইজ কলমের মিনিমামটা সেই কলমের প্রত্যেকটা এলিমেন্ট থেকে বাদ দেব। বাদ দিলে কি আসবে তাহলে? বাদ দিলে এটা 1 বাদ দিব তো নাকি? তাহলে প্রথম কলমটা আনচেঞ্জ, আর সেকেন্ড কলমটা 2, 7, 0, 2, তারপরে থার্ড কলমটা হচ্ছে 0, 0, 1, 2, আর এইখানে 1 বাদ যাবে, তাহলে 6, 3, 2। এবার দেখো প্রত্যেকটা রো আর প্রত্যেকটা কলামে অন্তত একটা করে কি চলে এসছে, জিরো চলে এসছে। এখন তারপরের স্টেপে কি করা হয়, প্রত্যেকটা এই টেবিলের টেবিল 1, এটা হচ্ছে টেবিল 1, এটা টেবিল 2, আর টেবিল 1 আর টেবিল 2 এর প্রত্যেকটা রো প্রত্যেকটা কলাম অন্তত একটা জিরো কন্টেন্ট করে আছে। এর পরের স্টেপে যেটা করব, সব জিরো গুলোকে কভার করব বাই ড্রয়িং হরিজন্টাল এন্ড ভার্টিক্যাল লাইন। আর এমন ভাবে হরিজন্টাল আর ভার্টিক্যাল লাইন দিয়ে এই জিরো গুলোকে কভার করব যাতে নাম্বার অফ লাইনটা কি হয়, মিনিমাম হয়। ওই জন্য সব সাউন্ড খুব কমে গেল কেন স্যার? হ্যালো, শুনতে পাচ্ছ? নিশ্চয় পাওয়া যাচ্ছে, প্রত্যেকটা শোনা যাচ্ছে। তাহলে কোন রো বা কলামে সব থেকে বেশি জিরো আছে এটাকে খুঁজে দেখবো। কোনটাতে আছে? থার্ডে। তাহলে থার্ড, এটাকে আমি থার্ড রো, তাই তো? তাহলে এটাকে আমি কি করলাম, হরিজন্টাল লাইন, এটাকে হরিজন্টাল লাইন বলা হচ্ছে, এই হরিজন্টাল লাইন দিয়ে এই জিরো গুলোকে কভার করলাম। আর থার্ড কলামে আছে, তাহলে এটাকে জিরো দিয়ে কি করলাম, কভার করলাম। আর একটা জিরো আছে তো নাকি? এই জিরোটা রো অথবা কি কলম যে কোনো একটা করতে পারি, আরবিট্রারিলি এই রোটা আমি নিলাম। বোঝা যাচ্ছে? এখন মনে রাখবো যে এই অ্যাসাইনমেন্ট প্রবলেমে যে কস্ট ম্যাট্রিক্স, এই কস্ট ম্যাট্রিক্স সবসময় একটা স্কয়ার ম্যাট্রিক্স হবে। যদি স্কয়ার ম্যাট্রিক্স না থাকে, ট্রান্সফরমেশন প্রবলেমের মতো রো বা কলাম অ্যাড করে সেটাকে কি করব, স্কয়ার ম্যাট্রিক্স। সাপোজ এক্সাম্পলের জন্য এই রোটা যদি না থাকতো তাহলে স্কয়ার হয়নি তো, তাহলে এই রো দিতাম একটা, দিয়ে প্রত্যেকটা কস্ট কত করতাম, এর জিরো করে দিতাম। তাহলে সবসময় ট্রান্সপোর্টেশন প্রবলেমে যেটা ছিল যে কস্ট ম্যাট্রিক্সটা রেক্টেঙ্গুলার হতে পারে, না হতে পারে, স্কয়ার হতে পারে, না হতে পারে, কিন্তু এইখানে সবসময় কি হবে, স্কয়ার হবে। যদি কোনো অ্যাসাইনমেন্ট প্রবলেমে এই কস্ট ম্যাট্রিক্সটা স্কয়ার না থাকে, রেক্টেঙ্গুলার হয়ে যায়, মানে রো আর কলাম যদি সমান না হয়, তাহলে সেই অ্যাসাইনমেন্ট প্রবলেমকে আনব্যালেন্সড অ্যাসাইনমেন্ট প্রবলেম বলা হয়। ট্রান্সপোর্টেশনে আনব্যালেন্স কোনটা ছিল, যে অ্যাভেলেবিলিটি আর ডিমান্ডের যোগফলটা যদি সমান না হয়, তাহলে সেটা কি ছিল, এখানে কিন্তু একটু আলাদা। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন এর অর্ডার কত, এই কস্ট ম্যাট্রিক্সের অর্ডার 4 তো নাকি? এই যে নাম্বার অফ লাইন ড্র করলাম, এই নাম্বার অফ লাইনটা যদি অর্ডার অফ দ্য ম্যাট্রিক্সের সঙ্গে সমান হয়, তাহলে এটা অপটিমাল টেবিল হবে। এখানে কটা লাইন পেয়েছি দেখো, 3টে, 4 এর সঙ্গে সমান হয়নি, তাহলে এটা অপটিমাল নয়। তাহলে এরপরে কিভাবে অপটিমাল করতে হবে, তার নিয়মটা হচ্ছে যে এলিমেন্ট গুলোর উপর দিয়ে এই লাইনটা যায়নি, লাল লাইনগুলো যায়নি, ওইগুলোকে আনকভার্ড এলিমেন্ট বলা হচ্ছে। তাহলে আনকভার্ড এলিমেন্টের মিনিমাম কোনটা দেখবো, আনকভার্ড এলিমেন্টের মিনিমাম কোনটা, এটা হচ্ছে তোমার 2, তাই তো? এটা আনকভার্ড এর মিনিমাম। তাহলে এর পরের স্টেপে মানে অপটিমালিটির কন্ডিশন হচ্ছে, অ্যাসাইনমেন্ট প্রবলেমে অপটিমালিটির কন্ডিশন হচ্ছে যে নাম্বার অফ লাইন ইকুয়াল টু অর্ডার অফ দা কি হবে, ম্যাট্রিক্স। আর যদি না হয় তাহলে অপটিমাল নয়, সেটাকে অপটিমালে কনভার্ট করব কিভাবে, যে আনকভার থেকে কি নেব, একটা মিনিমাম এটাকে চুজ করব, যে সেই প্রত্যেকটা আনকভার থেকে 2 বাদ দেব, আর দুটো লাইনের ইন্টারসেকশনে 2 যোগ করব। নেক্সট অপারেশনটা কি,
যত আনকভার্ড এলিমেন্ট আছে প্রত্যেকটা থেকে এই মিনিমামটা বাদ দেব, আর যেখানে দুটো যে সেল দিয়ে দুটো লাইন গেছে ইন্টারসেকশন অফ টু লাইনস, সেখানে এই দুটাকে কি করব, কি হবে তাহলে অপারেশনটা পারফর্ম করলে? এখানে তাহলে এরকম তো নাকি, কি কি আসছে তাহলে? তাহলে 2 বাদ দিব আনকভার থেকে, তাহলে জি 2 হচ্ছে এটা 2 0 0 8। এখানে দেখো এটাতে একটা লাইন গেছে তো নাকি, তাহলে এটা চেঞ্জ মানে আনচেঞ্জ থাকবে, চেঞ্জ হবে না। তাহলে এটা 0 আর এটা কত 4 হচ্ছে। আচ্ছা তারপরে 3 5 0 আর 1, তারপরে এটা আনকভার্ড না, এটা দেখো পয়েন্ট অফ ইন্টারসেকশন, এই পয়েন্ট অফ ইন্টারসেকশন 2 যোগ করব, তাহলে 2 0 3 আর 2, তারপরে হচ্ছে 0 2 4 আর 0 হয়েছে। আচ্ছা এরপরে আবার এই স্টেপটাকে রিপিট করব, মানে কভার করব অল দা জিরোস বাই ড্রয়িং হরিজন্টাল এন্ড ভার্টিক্যাল লাইনস সাচ দ্যাট দ্য নাম্বার অফ লাইন ইজ মিনিমাম। তার জন্য কিভাবে তাহলে ড্র করব বলো? ম্যাক্সিমাম 0 এখানে আছে তো নাকি, তাহলে এইটা একটা হলো নাকি, যদি এটা নিই তাহলে কোনটা হচ্ছে, ফার্স্ট রোটা নিলাম, এটা হলো একটা, আর আর থার্ড কলাম বলছো, থার্ড কলামে আচ্ছা এটা করে নিলাম, হয়েছে। আর এইবার দুটো 0 থাকলো তো, হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিকই ঠিকই বলেছো, এটা এটা নিয়ে নিচ্ছি। হ্যাঁ না, নাম্বার অফ লাইনটাকে মিনিমাম করব, তাহলে প্রথমে এই দুটো নিলাম, প্রথমে এইটাকে কভার করলাম, হ্যাঁ, আর এই দুটোকে কভার করলাম, হচ্ছে না, তাহলে তো 0 কভার হয়ে গেল। তাহলে 0 গুলোকে এমন ভাবে কভার করব যে নাম্বার অফ লাইনটা যাতে কি হয়, আর মনে রাখবো যে নাম্বার অফ লাইন কোনোদিন অর্ডার অফ দা ম্যাট্রিক্স থেকে বেশি হতে পারবে না, কি তাই তো? যদি আমি সবগুলোকে সব রো গুলোকে এইভাবে ড্র করে দিই, তাহলে কটা ম্যাক্সিমাম কটা লাগবে? 4টে লাগবে, এর অর্ডারের সঙ্গে সমান। আচ্ছা এখানে তাহলে আবারও কি হলো এটা, তাহলে এই স্টেপটাকে আবার রিপিট করব। আবার রিপিটের রুলটা কি বললাম? রিপিটের রুলটা হচ্ছে, হ্যাঁ এখানে আনকভার্ডের মিনিমাম কোনটা আছে 1, এই 1টা সবগুলো থেকে কি করবো, বাদ দেবো, ঠিক আছে। তাহলে আনকভার থেকে বাদ দেবো, পয়েন্ট অফ ইন্টারসেকশনে যোগ করব, তাহলে এটা 1 0 0 3, এটা কত হবে 2 8 নাকি, এটা 2 5, তাই 5 5 2 5, তারপরে 0 আর এটা 0, আর এটা তারপরে কত আছে 1 0, এটা চেঞ্জ হবে না, আর এটা 1 হবে, তাই তো। আর 0 8 দেখো ইন্টারসেকশন, তাহলে 3 5 আর কত 0 হয়েছে। আচ্ছা আবারও এর রিপিট করব আগের স্টেপটাকে, যে সব 0 গুলোকে কভার করব হরিজন্টাল আর ভার্টিক্যাল লাইন দিয়ে, কি আসবে তাহলে বলো? তাহলে এবার কি 3টেতে হবে? এবার 4টে লাগবে তোমার, তাই না? ধরো ম্যাক্সিমাম 0 কোথায় আছে, তাই না, যে কোনো এতে লাগবে, এখানে হচ্ছে না। আচ্ছা আমি যদি এরকম বলতে চাইছি ম্যাক্সিমাম কটা লাইন লাগবে এখানে, কিন্তু আমি যদি এইভাবে ড্র করি, একটা হলো, দুটো হলো, 3টে 4টে 5টে, এটা করা যাবে না কিন্তু কোনদিন, কারণ ম্যাক্সিমাম কটা লাগবে, চোখ বন্ধ করে যদি সব রোকে দাগ দিয়ে দিই এইভাবে, তাহলে তো 0 গুলো কভার হয়ে যাবে। তাহলে ম্যাক্সিমাম কটা লাইন লাগবে 4টে, 4-এর বেশি হবে না। তাহলে এইখানে আমি এটা একটা লাইন দিলাম, ঠিক আছে, আর কোনটা দেব, এইটা দিলাম, রো কিংবা কলাম যে কোনো একটা দিলে হয়েছে তো নাকি। এইখানে দেখো এই টেবিলটাতে সব 0 গুলোকে কভার করতে গেলে 4টে লাইন লাগবেই, 4টের কম আর করা যাচ্ছে না। তাহলে এটা কি হয়ে যাবে, অপটিমাল। নাম্বার অফ লাইন ইকুয়াল টু অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স, এটা অপটিমাল, তাই তো। আর যখনই অপটিমাল হয়ে যাবে, অ্যাসাইনমেন্টটা কিভাবে করবো, মানে কোন মেশিনে কোন জবটাকে পারফর্ম করাবো, এর জন্য এই টেবিলটাতে এই শুধুমাত্র এই অপটিমালিটি টেস্ট যেটা টেবিল, এই টেবিলে শুধুমাত্র এই এলিমেন্ট গুলোকে রাখবো, যেখানে যেখানে 0 আছে 0 গুলোকে পিক আপ করে এখানে রাখবো। কি আসবে তাহলে, এটা 0 আসবে, এটা 0, তারপরে এই দুটো 0 আছে, তারপরে এটা 0, আর এই দুটো 0, তাই তো।
এটা হচ্ছে এ বি সি ডি 1 2 3 আর 4। এখন কি করব, অ্যাসাইনমেন্ট বের করার জন্য, অপটিমাল অ্যাসাইনমেন্ট বের করার জন্য প্রথমে সেই রোটাকে খুঁজবো যে রোতে একটাই জিরো আছে। যদি এরকম রো না থাকে কলমে চলে আসবো, এমন একটা কলম যে কলমে কি আছে, একটাই জিরো আছে। দেখো কোন রোতে একটা জিরো আছে, এইখানে একটা আছে তো নাকি, তাহলে এটাকে, এই জিরোটাকে আমি কভার করে নিলাম, এই জিরোটাকে কভার করে নিলাম, ঠিক আছে। তাহলে এই রো আর এই কলমে যদি জিরো থাকে সবগুলোকে ক্রস করে দিব, ক্রস হয়ে গেল তো নাকি, মানে এটা আর অ্যাসাইনমেন্ট হবে না। ব্যাপারটা কি হলো যে 3 নম্বর জবটা 2 নম্বর মেশিনে পারফর্ম করা হবে, তাহলে 3 নম্বর জব অন্য কোনো মেশিনে পারফর্ম হবে না, আর 2 নম্বর মেশিনে অন্য কোনো জব পারফর্ম করতে পারবে না। ওই জন্য এই রোতে যদি কোনো জিরো থাকে, জিরোগুলোকে কি করব, কেটে দিব। কেটে দেওয়া মানে এটাতে আর কোনো কি হবে না, অ্যাসাইনমেন্ট হবে না। আচ্ছা, এখন তারপরে দেখবো কোন রোতে একটা জিরো আছে, এইটাতে একটা জিরো আছে, তাহলে এই রো আর এই কলমে যদি জিরো থাকে সব কেটে দিলাম, এটা অ্যাসাইনমেন্ট হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, তারপরে কোন রোতে একটা জিরো আছে, তাহলে এই কলমে আর থাকবে না, এটা তো নাকি অপটিমাল অ্যাসাইনমেন্টটা। এ অ্যারো দিয়ে কত 3, এই জবটা 3 নম্বর মেশিনে পারফর্ম করতে হবে। তারপরে বি অ্যারো দিয়ে কত 4, আর সি অ্যারো দিয়ে কি হবে 2, আর ডি অ্যারো দিয়ে 1। এটা হলো অপটিমাল অ্যাসাইনমেন্ট। আর অপটিমাল অ্যাসাইনমেন্ট থেকে অপটিমাল কস্ট বের করতে গেলে এদের এই যে ব্লক করেছি, অ্যাসাইন করেছি, এর কারেসপন্ডিং এই অরিজিনাল টেবিল থেকে কারেসপন্ডিং কস্ট গুলোর সামটা হবে অপটিমাল কস্ট। কত হবে তাহলে, এখানে কত আছে 1 আছে, তারপরে এখানে আছে 8 6, 1 প্লাস কত, মানে অপটিমাল কস্ট বা মিনিমাম কস্ট, এটা সমান কত হচ্ছে 1 প্লাস 6 প্লাস কত 4 প্লাস 5, এটা তো নাকি, এটা হচ্ছে অপটিমাল কস্ট। আচ্ছা, এই প্রবলেমটা দিয়ে এর ভিতরে যেগুলো আছে সবগুলো আমি ডিসকাস করলাম। এখন এখান থেকে বোঝা যাচ্ছে যে কোন সেল এরকম আছে, কোন যে কোনো একটা টেবিল দেখো তো তুমি, কোন সেল আছে এমন যে সেখানে দুটো জিরো আছে, বা এইখানে যে ব্লক করেছি একটা সেলে দুবার ব্লক হয়েছে কি দেখো তো, সবসময় একটা জব একটা কি হবে মেশিনে পারফর্ম করবে। এইগুলোকে বলা হচ্ছে যে জবগুলোতে, যেগুলোতে অ্যাসাইনমেন্ট হয়েছে, এটা সেল নাম্বার কত, এটা 13, তাহলে x13 একটা বেসিক ভেরিয়েবল। কি কি বেসিক ভেরিয়েবল আছে, তাহলে x13, তারপরে এটা x14, x32 আর x কত 41। আচ্ছা, ট্রান্সপোর্টেশন প্রবলেমের সঙ্গে আমি কম্পেয়ার করছি। ট্রান্সপোর্টেশন প্রবলেমের যদি রো এমটা হয়, মানে তোমার এমটা রো আর এনটা যদি কলাম হয়, ডিজেনারেট নন ডিজেনারেট হওয়ার কি কন্ডিশন ছিল, অ্যালোকেশন কটা ছিল, নাম্বার অফ অ্যালোকেশন m প্লাস n মাইনাস 1, এটা হলে প্রবলেমটা কি হবে নন ডিজেনারেট। আর বেসিক ভেরিয়েবলের সংখ্যা তো এটা ছিল, তাহলে বেসিক ভেরিয়েবলের সংখ্যা m প্লাস n মাইনাস 1 অ্যাকচুয়াল সেন্সে পজিটিভ হলে ম্যাক্সিমাম আসে। আচ্ছা, যাই হোক না কেন, এখানে তাহলে m আর n তো সমান তো নাকি, এটাতে কত m মানে 4 প্লাস 4 মাইনাস 1 কত 7, এটা এটা কটা যোগ হলো 1 2 3 4, 4 আর 7 কি সমান। অ্যাসাইনমেন্ট প্রবলেম ইজ অলওয়েজ ডিজেনারেট, বোঝা গেল এখান থেকে। কোনোদিন এই দুটো কি হতে পারবে না, সমান হতে হবে। কারণ এখানে অর্ডার, এই ম্যাট্রিক্সটার অর্ডার যদি n নি, তাহলে 2n মাইনাস 1 যদি নন ডিজেনারেট হয়ে যায় তাহলে কত লাগবে 2n মাইনাস 1, তাহলে n প্লাস n মাইনাস 1, তাহলে 2n মাইনাস 1, তাহলে 8 থেকে এটা 4 থেকে কত বাদ দিচ্ছি, তাই তো। তাহলে এটা সবসময় লেস দ্যান ইকুয়াল টু কি হয়, এটা গ্রেটার দ্যান কত হয়, এটা হবে না, এটা n থেকে বড় না ছোট, এটা যদি n এর কি, তাই তো, যদি n এর মান গ্রেটার দ্যান 1 নি, 2 থেকে যদি শুরু করি, অ্যাকচুয়ালি 1 অর্ডারের কোনো অ্যাসাইনমেন্ট প্রবলেম এক্সিস্ট করে না, দ্যাট ইজ মিনিংলেস হয়ে যায় এটা। ওই জন্য অ্যাসাইনমেন্ট প্রবলেম কত থেকে থাকে, 2। তাহলে 2n মাইনাস 1 এটা সবসময় কার থেকে বড় হয়, n থেকে বড়। এটা যদি সমান হতো তাহলে নন ডিজেনারেট হতো, কোনদিন সমান হতে পারছে কি, তাহলে ওইটা অলওয়েজ কি থাকবে, নন ডিজেনারেট হবে।
আর এখানে বেসিক ভেরিয়েবলের সংখ্যা কতটা হবে যদি প্রশ্ন করি, অর্ডারটার সঙ্গে সমান কি, তাই তো? তাহলে বস বেসিক ভেরিয়েবল কটা আছে, 1 2 4টে হচ্ছে এর কি বেসিক ভেরিয়েবল। আচ্ছা ট্রান্সপোর্টেশন প্রবলেমে বেসিক ভেরিয়েবলের সংখ্যাটা কত ছিল এটা, তাহলে অর্ডার ছিল mn, নন বেসিক ভেরিয়েবল কত m প্লাস n মাইনাস 1, দিয়ে এটাকে বলেছিলাম m মাইনাস 1 ইন্টু, আর অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে m আর n সমান, তাহলে নন বেসিক ভেরিয়েবলের সংখ্যা m মাইনাস n তার হোল স্কয়ার অথবা n মাইনাস 1 তার, বোঝা গেল? তাহলে অ্যাসাইনমেন্ট প্রবলেমে সবসময় বেসিক ভেরিয়েবলের সংখ্যা কতটা হবে যদি প্রশ্ন করি, বেসিক ভেরিয়েবলের সংখ্যা কতটা হবে, অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স, আর নন বেসিক ভেরিয়েবলের সংখ্যা হচ্ছে এটা, ঠিক আছে, m মাইনাস 1 এর। আচ্ছা এখন এই প্রবলেম গুলো দেখো, আর স্যার এখানে হ্যাঁ বলছি স্যার আরেকবার টেবিলটায় যান একবার, তার আগেরটায় বলছি মানে লাস্ট টেবিলে যে এ A2টা যেটা আপনি কাটলেন ওটা তো A3টাও তো কাটা যেত কোনটা, ওই এটা অ্যাসাইনমেন্ট। টেবিলটাতে? হ্যাঁ মানে জিরোগুলো তো চেঞ্জও করা যায়, হ্যাঁ হ্যাঁ, এটা তাহলে কি মানে তুমি কি বলছো তাহলে কি কোনটা? মানে স্যার হ্যাঁ আমার প্রশ্ন হচ্ছে যে স্যার আপনি এইভাবে যেটা করলেন এখানে যে ভ্যালু আসবে অন্যভাবে তো মানে জিরো রো অপটিমাল কলাম মনে রাখবে, অপটিমাল অ্যাসাইনমেন্ট ইউনিক নয়, কিন্তু অপটিমাল কস্ট ইউনিক। মানে একই অপটিমাল ভ্যালু আসবে। কস্ট সবসময় কি হবে, ইউনিক হবে। অপটিমাল অ্যাসাইনমেন্টটা কি হতে পারবে না, ইউনিক হতে পারে, না হতে পারে। অ্যাসাইনমেন্ট বিভিন্ন থাকতে পারে, কারণ একটা রোতে যদি এখানে ধরো এটা জিরো ছিল তো নাকি, এখানে যদি আর একটা জিরো থাকতো, তাহলে কি এমন কোন রো বা কলম পেতাম যে একটা জিরো আছে? তখন আরবিট্রারিলি এখান থেকে যে কোনো একটা আরবিট্রারিলি চুজ করতে হতো। আর আরবিট্রারিলি চুজ করা মানে কি, অপটিমাল সলিউশনটা চেঞ্জ হতে পারে, কিন্তু অপটিমাল কস্ট যেটা, সেটা কি হবে? অ্যাসাইনমেন্ট প্রবলেমে দুটো টার্ম, একটা অপটিমাল অ্যাসাইনমেন্ট আর একটা অপটিমাল কস্ট। অপটিমাল কস্ট ইজ ইউনিক আর অপটিমাল অ্যাসাইনমেন্ট ইজ নট ইউনিক, একাধিক থাকতে পারে। বোঝা গেল? হ্যাঁ স্যার। কোনটা বলো? হ্যাঁ কোনটা, দাঁড়াও দাঁড়াও, কোন কি বলছো? হ্যাঁ হ্যাঁ, না বেসিক ভেরিয়েবল কটা বলছো? এটা বেসিক তো নাকি? আচ্ছা ট্রান্সপোর্টেশনে এতটা ছিল তো নাকি? ট্রান্সপোর্টেশনে বেসিক ভেরিয়েবলের সংখ্যা কতটা হয়েছিল, এটা তাই তো? তাহলে না, আচ্ছা 16, আর এখান থেকে কত বাদ যাচ্ছে, কত বাদ গেল এখানে? হ্যাঁ 16 থেকে বাদ যাচ্ছে কত, 4 বাদ যাচ্ছে তাই তো? তাহলে কত হলো, 12টা নাকি? আর কোনটা হচ্ছে, হ্যাঁ দাঁড়া দাঁড়া, তাহলে n মাইনাস 1 তার কত হোল স্কয়ার নাকি, n মাইনাস 1 এর হোল স্কয়ার। ও আচ্ছা, মানে ওই এই নাম্বারটা বলছো নাকি, m প্লাস n? হ্যাঁ আচ্ছা শুনো, এইখানে যেটা বলেছিলাম না, এইখানে মনে রাখবে অ্যাসাইনমেন্ট এতে ট্রান্সপোর্টেশন প্রবলেমের সঙ্গে একটু পার্থক্য। এটা ট্রান্সপোর্টেশন প্রবলেমে তোমার মানে যেটা অ্যালটমেন্ট, এটা অ্যালোকেশন যেটা, এটা জিরো হতে পারে। আর এখানে কি হতে পারে, এখানে কিন্তু সবসময় অ্যাসাইনমেন্ট কি হচ্ছে, প্রত্যেকটা সেলে প্রত্যেকটা মানে রোতে একটা করে অ্যাসাইনমেন্ট হচ্ছে তো নাকি, আর প্রত্যেকটা রোতে অ্যাসাইনমেন্ট হওয়ার জন্য এই নাম্বারটা কিন্তু ম্যাক্সিমাম হবে এটা। হ্যাঁ এই নাম্বারটা তখন কি হবে, ম্যাক্সিমাম নাম্বার হবে। ওই জন্য এটা এটা তাহলে কি হবে, এটা মিনিমাম তো নাকি, এটার মান কত পেলাম এখানে 9, আর ওইটা কত হচ্ছে, ঠিকই আছে। তাহলে ট্রান্সপোর্টেশনে যেটা ছিল এটা ম্যাক্সিমাম নাম্বার ছিল তো নাকি, এটা এখানে চেঞ্জ হবে আর কি।
কিন্তু অপশনে যদি n-1 এর হোল স্কয়ার থাকে আর অন্যগুলো না থাকে ওটাকে কিন্তু চুজ করা যাবে। বোঝা গেল কি বললাম? নন বেসিক ভেরিয়েবলের সংখ্যা যদি ম্যাক্সিমাম মিনিমা কিছু বলেনি, n-1 এর হোল স্কয়ার অপশনে দিয়েছে আর অন্যগুলো তার কাছে নেই, তখন ওইটাকে চুজ করা যাবে। হ্যাঁ, আচ্ছা অ্যাসাইনমেন্ট প্রবলেমের কোনটা ঠিক দেখো, যে কস্ট অফ দা, এটা সবসময় কি হবে, স্কয়ার ম্যাট্রিক্স হবে। যদি অ্যাসাইনমেন্ট প্রবলেমের স্কয়ার ম্যাট্রিক্স না হয় তাহলে সেটাকে কি বলি আমরা, আনব্যালেন্স। আর আনব্যালেন্স কে সলভ করা যাবে না, প্রথমে ব্যালেন্স করতে হবে তারপরে সেটাকে সলভ করতে হবে, না রো আর কলমের সংখ্যাটা সমান করতে হবে। এগুলো থিওরেমে বললাম, দেখে যে যদি কি থাকে ডুয়ালের নো ফিজিবল সলিউশন আর প্রাইমালের ফিজিবল সলিউশন, তাহলে 6 না 7 লিখে দিয়েছি, দেখবে এটা আনবাউন্ডেড হবে না। তাহলে প্রাইমালের ডুয়ালের হচ্ছে নো ফিজিবল আর প্রাইমালের কি হচ্ছে ফিজিবল, তাহলে প্রাইমালের কি হবে অবজেক্টিভ ফাংশন আনবাউন্ডেড। আর যদি উল্টোটা হতো প্রাইমালের নো ফিজিবল ডুয়ালের ফিজিবল, তাহলে প্রাইমালের ডুয়ালের কি হয়ে যেত এখানে, ওইটা লেখে লিখে দিছি, দেখবে এটা ওইগুলো একটু মনে রাখবে, না থিওরেম অ্যাকচুয়ালি এগুলো। আচ্ছা অ্যাসাইনমেন্ট এই 3D প্রবলেমটা দেখো, আনরেস্ট্রিক্টেড সেল মানে ট্রান্সপোর্টেশনে যেমন ছিল না আনরেস্ট্রিক্টেড সেল, যে এইগুলো কস্ট বলে দেওয়া আছে কিন্তু এখানে একটা ড্যাশ দিয়ে দেওয়া আছে। মানে এই ধরো এটা সি মেশিন, সি জব আর 2 নম্বর মেশিন, ড্যাশ দেওয়া আছে, মানে এই জবটা এই মেশিনে পারফর্ম করতে নিষেধ করছে। প্র্যাকটিক্যালি কিন্তু এটা হয়েও থাকে, কারণ দেখা গেল যে পাস্ট হিস্ট্রি থেকে দেখা গেল যে যখনই এই মেশিন এই জবটাকে এই মেশিনে দিচ্ছি তখন এই মেশিনটা হ্যাং হয়ে যাচ্ছে বা তার কোনো যান্ত্রিক গোলযোগ হচ্ছে, ওই জন্য এখানে ড্যাশ দিয়েছে, মানে এটা এখানে কি করছে না, অ্যাসাইনমেন্ট চাইছে না। আর যখনই অ্যাসাইনমেন্ট চাইবে না তখন এইখানে যে কস্ট আছে ট্রান্সপোর্টেশনের মতোই, ট্রান্সপোর্টেশনে তো পার্টিকুলার কেস, ট্রান্সপোর্টেশনে কি করেছিলাম এর ম্যাক্সিমাম যে কস্ট তার থেকে বড় একটা কি দিয়েছিলাম কস্ট বসিয়ে দিয়েছিলাম। কোনটা হবে তাহলে দেখো, লার্জ পজিটিভ কস্ট, তাই তো নাকি? লার্জ বলতে এর থেকে বড় হলে হবে, এই যে কস্ট আছে তার থেকে যে কোনো একটা বড় কস্ট বসালে হবে। মানে এখানে ম্যাক্সিমাম ধরো 8 আছে, এখানে কত দিব, এগুলোতে ম্যাক্সিমাম 7 আছে, এখানে কত 8 দিব, অথবা 1000 দিতে পারি 1 লাখও দিতে পারি, কিন্তু ওর থেকে কি হতে হবে সবসময় বড় হতে হবে। আচ্ছা ডুয়ালে প্রাইমালে যদি কোনো কনস্ট্যান্ট ইকুয়ালিটি নিয়ে থাকে তাহলে ডুয়ালের তত নম্বর ভেরিয়েবলটা কি হয়ে যাবে, আনরেস্ট্রিক্টেড হয়ে যাবে, ঠিক আছে? এখানে বলেছে 6 নম্বর প্রবলেমটা দেখো, এখানে বলেছে যে 4 নম্বর কনস্ট্যান্ট ইকুয়ালিটি আর 3 নম্বর ভেরিয়েবল আনরেস্ট্রিক্টেড, ইফেক্ট কি পড়বে তাহলে? তাহলে 4 নম্বর ভেরিয়েবলটা ডুয়ালের 4 নম্বর ভেরিয়েবল আনরেস্ট্রিক্টেড আর 3 নম্বর কনস্ট্যান্ট ইকুয়ালিটি, তো কোনটা অপশন দেখো, বুঝেছো? আচ্ছা এই 10 নম্বর প্রবলেমটা দেখো, এখানে যেটা বলেছে যে একটা অ্যাসাইনমেন্ট প্রবলেম বলে দেওয়া আছে, ফার্স্ট স্টেপ মানে এ করার পরে জিরোগুলোকে যখন কভার করতে যাচ্ছি, আচ্ছা জিরোগুলোকে কখন কভার করতে যাচ্ছি, ওই যে আমি প্রথম প্রবলেমটা দেখালাম, প্রথমে রো গুলোতে জিরো করলাম, তারপরে কলাম গুলোতে জিরো করলাম, দিয়ে জিরোগুলোকে কভার করছি। এই স্টেপে সব জিরো কভার করতে এই প্রবলেমটাতে কটা লাইন লাগবে প্রশ্ন করেছে, তাহলে সবগুলোকে কি করতে হবে, এটার কারেসপন্ডিং এলিমেন্ট বাদ দিতে হবে তো নাকি, কি হবে বলো? তাহলে প্রথমে চারটে নাকি, এটা 4টে তাই তো, তাহলে রোতে 10 বাদ যাবে না, তাহলে 0 তারপরে কত হবে 14 তারপরে 20 তারপরে 5 তারপরে একটা কত, তাহলে 16 12 4 10 আর 16 আর 0, তারপরে 10 2 10 12 আর কত না 22, এটা 22 আর 0, আর তারপরে কত আছে, তাহলে 0 তারপরে হচ্ছে 17 নাকি, 17 তারপরে হচ্ছে এটা কত হবে 25, আর তারপরে হচ্ছে, ঠিক আছে? কোন কলামে জিরো আসেনি, কোন কলামে?
তাহলে এই কলমে জিরো আসেনি, তাই তো? তাহলে এই কলমে আর এই কলমে, তাহলে এই কলমগুলোকে অপারেট করে জিরো নিয়ে আসছি। অপারেশনটা কি করতে হবে বললাম এখানে? তাহলে এটা কলম 0 4 2 0 আছে, তারপরে 40, এটা 4 হবে নাকি? এটা 4 হলো 0 0, তারপরে 7, তারপরে এখানে মিনিমাম কত আছে? 16, তাহলে 4 0 আর 6 আর 9, তাই তো? আর 5 0 0। প্রশ্নটা কি বলেছে? এই যে স্টেপটা পেলাম, যে স্টেপে সব রো আর কলামে জিরো চলে এসছে, এই স্টেপে সব জিরো গুলোকে কভার করতে গেলে কটা লাইন লাগবে? তাহলে ম্যাক্সিমাম জিরো এখানে আছে, কভার করে নিলাম। এটা এটা 6 নাকি? আর আরেকটা কোনটা হবে? ফার্স্ট কলামটা করে নিলাম আর থার্ড রো করে নিলাম। কটা লাগলো? 3টে লাইন লাগলো। আর এখান থেকে তাহলে বোঝা যাচ্ছে যে এই টেবিলটা অপটিমাল টেবিল নয়, কারণ অপটিমাল টেবিল হতে গেলে নাম্বার অফ লাইন কার সঙ্গে সমান হবে? ঠিক আছে? হ্যাঁ, আফটার ফার্স্ট ইটারেশন মানে লাইন কভার করার আগের যে টেবিলটা, না না ফার্স্ট টেবিল না, ঠিক আছে? লাইন কখন কভার করি আমরা? এই ঠিক, খুব ভালো প্রশ্ন করেছো। লাইন কভার করি কখন এখানে? ঠিক আছে, লাইন কভার করার ওই স্টেজটাতে বলছে। প্রথমে রো অপারেশন করলাম, দিয়ে যদি লাইন কভার করি তাহলে তো আসলো না স্টেজটা, তাই না? তাহলে মনে রাখবো লাইন কভার করার আগের দুটো এখানে টেবিল পারফর্ম করতে হবে। আচ্ছা, কটা করে অ্যাসাইন হচ্ছে এই প্রবলেমটা আছে এখানে? কি আছে? সি অপশনটা কত ছিল? সি অপশনটা এক্স্যাক্টলি এটাই ঠিক হবে, এক্স্যাক্টলি 1। আর এটা কি ছিল? 1 আর মোর, না? মানে প্রশ্নটা বলছে যে একটা, অ্যাকচুয়ালি ল্যাঙ্গুয়েজটা বলছে এই প্রশ্নের, যে একটা মেশিন কটা জব পারফর্ম করতে পারবে, ঠিক আছে? বা একটা জব কটা মেশিনে পারফর্ম করা হবে, প্রশ্নটা এটা হচ্ছে মানেটা আর কি। তাহলে প্রথম প্রবলেম আমরা ডিসকাস করেছি যে এটা অ্যাসাইনমেন্ট প্রবলেমের একটা রেস্ট্রিকশন কন্ডিশন, যে একটা মেশিনে একটা জব পারফর্ম করা হবে আর একটা জব একটা মেশিনে পারফর্ম করা হবে। আর অ্যাসাইনমেন্টের কস্ট সবসময় কি হতে হবে? মিনিমাম হতো। এই অপশনটা কারেক্ট অপশন হবে, এক্স্যাক্টলি 1। আচ্ছা, এইখানে দেখো, যদি নো ফিজিবল সলিউশন হয় প্রাইমালের, তাহলে ওখানে লিখে দিয়েছি যদি হয় তাহলে 4 নম্বরটা আইদার আনবাউন্ডেড আর কি হবে? নো ফিজিবল। আচ্ছা, যদি এরকম হতো প্রাইমালের নো ফিজিবল আর ডুয়ালের ফিজিবল, তাহলে আনবাউন্ডেড হতো, ঠিক আছে? ওটা মনে রাখো। আর যদি ডুয়ালের, এখানে যেহেতু ডুয়ালের রেস্ট্রিকশনটা বলেনি, ডুয়ালের সলিউশনের কথা বলেনি, ডুয়ালের সলিউশনের নেচারটা বলেনি, ওই জন্য এখানে আনবাউন্ডেড অথবা কি হতে পারে? নো ফিজিবল সলিউশন হতে পারে। কিন্তু কোনটা হবে এক্স্যাক্টলি বলার কোনো এটা নিয়ম নেই, কিন্তু কোনো থিওরেম নাই যে এক্স্যাক্টলি কোনটা হবে, আনবাউন্ডেড হবে না নো ফিজিবল হবে। এর জন্য আমাদেরকে অন্য প্রসেসে প্রবলেমটাকে সলভ করতে হবে। ধরো সিমপ্লেক্স মেথড দিয়ে সলভ করে দেখলাম যে প্রাইমালের সলিউশন নো ফিজিবল, ঠিক আছে? তাহলে ডুয়ালের সলিউশন কি হতে পারে? আনবাউন্ডেড অথবা নো ফিজিবল। তখন সেই প্রাইমালের ডুয়াল তৈরি করতাম, সেই ডুয়ালকে গ্রাফিক্যাল মেথড দিয়ে সলভ করছি, করা যাবে তো নাকি? দুটো ভেরিয়েবল থাকলে সেই গ্রাফিক্যাল সলিউশন থেকে দেখবো এটা আনবাউন্ডেড না ফিজিবল হচ্ছে, নো ফিজিবল হচ্ছে, এটা দেখতে হবে। ওইটা একই নাকি? না, কি বলেছে? অপ্টো কি শুরুতেই বলেছি যে প্রাইমালের অপটিমালের ডুয়ালেরও কি হবে? অপটিমাল সলিউশন থাকবে, ঠিক আছে? আচ্ছা, অ্যাসাইনমেন্ট প্রবলেমে কোন টেবিলে নন অপটিমাল যদি হয়, মানে নাম্বার অফ লাইন নট ইকুয়াল টু যদি কি হয়, ঠিক আছে? তাহলে এই নাম্বার, এখানে প্রশ্ন করছে যদি অপটিমাল না হয় তাহলে নাম্বার অফ লাইনের কোন রিলেশনটা হবে? লেস দেন কি হবে? অর্ডার অফ দ্য, এটা বোল্ড করা নেই নাকি? এটা বোল্ড করে নাও, এটা দাগ দিয়ে দাও, সি অপশনটা কারেক্ট অপশন হবে। আর যদি দুটো সমান হয়ে যায় তখন সেটা কি বললাম? অপটিমাল সলিউশন।
এই যে এটা উইক ডুয়ালিটি থিওরেম স্টেটমেন্টে বলে দিছি, দেখো, ঠিক আছে। আর ট্রান্সপোর্টেশনের মতো যদি অ্যাসাইনমেন্ট প্রবলেমের কোনো রো বা কলামে বা প্রত্যেকটাতে যদি কনস্ট্যান্ট যোগ করা হয়, তাহলে তার সলিউশনের নেচার কি হবে না, চেঞ্জ হবে না, ঠিক আছে। শুধু কস্টটা চেঞ্জ হবে, কিন্তু নেচারটা অপটিমাইজে সেম অপটিমাল সলিউশন অ্যাজ দ্য অরিজিনাল হবে। কোনটা আগেরটাতে কি বলছো? হ্যাঁ, আমার কস্টটা চেঞ্জ হতো, ঠিক আছে। কস্টের তো কোনো এ নাই, আমার কোনটা দরকার, মেন কোনটা, মানে অপটিমাল যদি ট্রান্সপোর্টেশন প্রবলেম হয় তাহলে অপটিমাল কি হচ্ছে তোমার অ্যালোকেশনটা দরকার, আর মানে অ্যালোকেটেড সেল যেগুলো, আর অ্যাসাইনমেন্ট প্রবলেম হলে কোনটা দরকার, অপটিমাল অ্যাসাইনমেন্টটা দরকার, ঠিক আছে। সেখান থেকে অরিজিনাল টেবিল থেকে কস্টটা বের করে নেওয়া যাবে। আচ্ছা, স্ট্রং এটা, তাই তো, স্ট্রং ডুয়ালিটি থিওরেম খুব ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে, মনে রাখবে। এখানে কি বললাম, এটা হচ্ছে তোমার এটা প্রাইমাল প্রবলেম, তাই তো, আর এটা হচ্ছে তার ডুয়াল প্রবলেম। আর যদি কি হয়, প্রাইমালের একটা সলিউশন এক্স স্টার আর ডুয়ালের একটা সলিউশন যদি কি হয় ভি স্টার, আর এর কস্ট বি ট্রান্সপোজ হয়, তাই না, এটা যদি সমান হয় তাহলে এক্স স্টার হবে প্রাইমালের অপটিমাল, আর ভি স্টারটা কি হবে, ডুয়ালের অপটিমাল। শুরুতেই বলেছি এই অ্যাসাইনমেন্ট প্রবলেম সবসময় কি হবে, ডিজেনারেট প্রবলেম হবে। আচ্ছা, নন বেসিক ভেরিয়েবল এখানে দেখো নাম্বার অফ কি হচ্ছে, এম জব আর এম ফেসিলিটি, মানে ম্যাট্রিক্সটার অর্ডার কত, তাহলে ম্যাট্রিক্সের অর্ডার এম ক্রস এম, তাহলে নাম্বার অফ নন বেসিক ভেরিয়েবল কোনটা হবে, তাহলে এই অপশনটা এটা ধরা যাবে কিন্তু, হ্যাঁ নোট, ঠিক আছে। যদি এই অপশনটা থাকে, অ্যাকচুয়ালি এটা কি হয়, ম্যাক্সিমাম হয় ট্রান্সপোর্টেশনে থেকে। অ্যাকচুয়ালি আগেই শুরুতে আমি প্রথম বলেছি যে অ্যাসাইনমেন্ট প্রবলেম ইজ এ পার্টিকুলার কেস অফ ট্রান্সপোর্টেশন প্রবলেম। আবার আরেকটা প্রবলেম পাওয়া যায় যাকে ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম বলে, ঠিক আছে। ওই মেডিকেল রিপ্রেজেন্টেটিভের যে অ্যালটমেন্টের এগুলো থাকে, ওই ট্রাভেলিং সেলসম্যান প্রবলেমটা আবার এর পার্টিকুলার কেস, অ্যাসাইনমেন্টের পার্টিকুলার কেস। ট্রাভেলিং সেলসম্যান প্রবলেমে কিন্তু আলটিমেটলি কার পার্টিকুলার কেস হচ্ছে, ট্রান্সপোর্টেশনের প্রবলেম, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো জয়েন্ট ডিস্ট্রিবিউশন ফাংশন, টু ডাইমেনশনে এই যে প্রবাবিলিটি, দুটো র্যান্ডম ভেরিয়েবল থাকবে, একটা র্যান্ডম ভেরিয়েবল এক্স আর একটা র্যান্ডম ভেরিয়েবল ওয়াই, এই প্রবাবিলিটিটাকে বলা হবে জয়েন্ট এফএক্স ওয়াই, এই ফাংশনটাকে জয়েন্ট ডিস্ট্রিবিউশন ফাংশন বলা হবে। আচ্ছা, সিঙ্গেল ডাইমেনশন, ওয়ান ডাইমেনশনে প্রবাবিলিটি অফ মাইনাস ইনফিনিটি লেস দ্যান এক্স লেস দ্যান ইকুয়াল টু এক্স, এটাকে স্মল ক্যাপিটাল এফ এক্স দিয়ে ডিনোট করেছিলাম। এক্স র্যান্ডম ভেরিয়েবলের ডিস্ট্রিবিউশন ফাংশন, একটা র্যান্ডম ভেরিয়েবল আছে ওয়ান ডাইমেনশন, আর এটা কত ডাইমেনশনে, টু ডাইমেনশনে ডিস্ট্রিবিউশন ফাংশন। ডিস্ট্রিবিউশন ফাংশনকে সবসময় এফ এক্স ওয়াই দিয়ে ডিনোট করা হয়, ক্যাপিটাল এফ এক্স ওয়াই দিয়ে। আর ডিস্ট্রিবিউশন ফাংশন ওয়ান ডাইমেনশনের মতোই সবসময় কার মধ্যে থাকে, এক্স ওয়াই এর যে কোনো ভ্যালুর জন্য 0 আর 1 ইন্টারভালের মধ্যে থাকবে, ক্লোজড ইন্টারভালের মধ্যে। আর এই যে এটা এক্স আর ওয়াই দুটোই যদি ইনফিনিটি হয় তাহলে 1 হবে, আর যে কোনো একটা, এখানে দেখো যে কোনো একটা যদি মাইনাস ইনফিনিটি হয়, এক্স অথবা ওয়াই এর যে কোনো একটা ভ্যালু যদি মাইনাস ইনফিনিটি হয় তাহলে সেটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, ঠিক আছে। যেমন ওয়ান ডাইমেনশনে এফ অফ মাইনাস ইনফিনিটি কত ছিল, তো এটা টু ডাইমেনশনে এই ইনফিনিটি এক্স অথবা ওয়াই যে কোনো একটা 0 হলে ইনফিনিটি চলে আসবে। আর ওয়ান ডাইমেনশনে ডিস্ট্রিবিউশন ফাংশন যেমন নন ডিক্রিজিং ছিল, মনোটনিক ইনক্রিজিং যাকে বলছি, এটাও কি মনোটনিক্যালি নন ডিক্রিজিং। আর এই ডিস্ট্রিবিউশন ফাংশন যেটা এফ এক্স ওয়াই পেলাম, এফ এক্স ওয়াই সমান প্রবাবিলিটি অফ মাইনাস ইনফিনিটি লেস দ্যান এক্স লেস দ্যান ইকুয়াল টু এক্স, আর মাইনাস ইনফিনিটি লেস দ্যান ওয়াই লেস দ্যান ইকুয়াল টু ওয়াই, এটা তো জয়েন্ট ডিস্ট্রিবিউশন ফাংশন। যদি এক্স এর মান যদি এ করে নি ইনফিনিটি বসাই, ওয়াই এর মান ইনফিনিটি বসাই, কি পাবো, এটা থাকবে তো নাকি। তাহলে এটাকে বলা হচ্ছে এফ এক্স ইনফিনিটি, যেটা এটাকে ডিস্ট্রিবিউশন ফাংশন শুধুমাত্র এক্স এর মার্জিনাল ডিস্ট্রিবিউশন ফাংশন বলে এটাকে,
সিমিলারলি ওয়াই এর মার্জিনাল ডেনসিটি ফাংশনকে ডিস্ট্রিবিউশন ফাংশন কি দিয়ে ডিনোট করা হবে, এফ ওয়াই ওয়াই দিয়ে ডিনোট করা হবে। এখানে এখানে ওয়াই ইনফিনিটি আর এখানে কোনটা এক্স ইনফিনিটি থাকবে। তাহলে এটা হচ্ছে জয়েন্ট ডিস্ট্রিবিউশন ফাংশন, এক্স এর মার্জিনাল আর এটা ওয়াই এর মার্জিনাল। আর এখানে পরে বলেছি দেখো যে এই এক্স আর ওয়াই যদি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে এইটাকে স্যাটিসফাই করবে। মার্জিনাল ডেনসিটি ফাংশনের প্রোডাক্ট সমান জয়েন্ট ডেনসিটি ফাংশন যদি হয় তাহলে এক্স আর ওয়াই র্যান্ডম ভেরিয়েবল দুটো কি হবে, ইন্ডিপেন্ডেন্ট হবে। ঠিক আছে। আচ্ছা এফটা কার ফাংশন, এক্স ওয়াই তো নাকি, তাহলে একে এক্স এর রেসপেক্টে ওয়াই এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ পাওয়া যাবে। তাহলে এর দুবার ডেরিভেটিভ ডেল টু ওয়াই বাই ডেল এক্স ডেল ওয়াই বা ডেল টু এফ আর কি, ডেল টু এফ বাই ডেল এক্স ডেল ওয়াই বা ডেল টু এফ বাই ডেল ওয়াই ডেল এক্স, এই ডেরিভেটিভটা আলটিমেটলি এক্স ওয়াই এর তো ফাংশন নাকি, এই ফাংশনটাকে জয়েন্ট ডেনসিটি ফাংশন বলা হয়। ডিস্ট্রিবিউশনের ডেরিভেটিভটা কি বলা হচ্ছে, যেমন ওয়ান ডাইমেনশনে এফ এক্স হলো ডিস্ট্রিবিউশন আর এর ডেরিভেটিভ করে কি পেয়েছিলাম, তাহলে টু ডাইমেনশনে একে দুটো ভেরিয়েবলের রেসপেক্টে ডেরিভেটিভ করব, যে ভ্যালুটা পাবো সেটাকে কি বলা হচ্ছে, জয়েন্ট ডেনসিটি ফাংশন বলা হচ্ছে এফ এক্স ওয়াই। এগুলো জয়েন্ট ডেনসিটি ফাংশনের প্রপার্টি, যে মাইনাস ওয়ান ডাইমেনশনে যেমন ছিল মাইনাস ইনফিনিটি ইনফিনিটি এফ এক্স ডিএক্স এর মান কত ছিল, আর এখানে ডবল ইন্টিগ্রালের ভ্যালু এটা কি হবে। ঠিক আছে, এখানে এক্স আর ওয়াই দুটোরই ইনফিনিটি থাকবে, হ্যাঁ মাইনাস ইনফিনিটি ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, এটার ভ্যালুটা 1 হবে। আর এক্স এর মান এ থেকে বি আর ওয়াই এর মান যদি সি থেকে ডি এর মধ্যে থাকে তাহলে এই ডবল ইন্টিগ্রালের ভ্যালুটা হবে প্রবাবিলিটি অফ দিস। যদি এইরকম বলে প্রবাবিলিটি অফ 1 লেস দ্যান এক্স লেস দ্যান ইকুয়াল টু 2, 2 লেস দ্যান এক্স লেস দ্যান ইকুয়াল টু 3, আচ্ছা ওয়াই, তাহলে এটার ভ্যালু এই ডেনসিটি ফাংশনকে ইন্টিগ্রেট করব এক্স এর এই রেঞ্জে, এ থেকে এক্স সমান 1 থেকে 2 আর ওয়াই সমান কত 2 থেকে 3, এটা হবে এর ভ্যালু। আচ্ছা এটা কি বললাম, জয়েন্ট ডেনসিটি ফাংশন। এই জয়েন্ট ডেনসিটি ফাংশনকে ওয়াই এর রেসপেক্টে যদি ইন্টিগ্রেট করি তাহলে তো এক্স শুধু পড়ে থাকবে, তাই না, সেই এক্স এর ফাংশনটাকে এক্স এর মার্জিনাল ডেনসিটি ফাংশন বলা হচ্ছে। সিমিলারলি জয়েন্ট ডেনসিটি ফাংশনকে এক্স এর রেসপেক্টে যদি ইন্টিগ্রেট করি তাহলে ওয়াই থাকবে, ওয়াই এর সেই ফাংশনটাকে কি বলা হচ্ছে, জয়েন্ট মার্জিনাল ডেনসিটি ফাংশন অফ দ্য র্যান্ডম ভেরিয়েবল এক্স। ঠিক আছে, এগুলো এটা হচ্ছে ওয়াই, সরি এটা হচ্ছে এক্স এর মার্জিনাল ডেনসিটি ফাংশন আর এটা হচ্ছে ওয়াই এর মার্জিনাল ডেনসিটি ফাংশন। ঠিক আছে, আর জয়েন্ট ডিস্ট্রিবিউশনের মতো এটা একটা প্রপার্টি যে মার্জিনাল ডেনসিটি ফাংশনের প্রোডাক্ট যদি জয়েন্ট ডেনসিটি ফাংশন হয় তাহলে এক্স আর ওয়াই ইন্ডিপেন্ডেন্ট হবে অ্যান্ড কনভার্সলি নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন এটা। ঠিক আছে, ইফ এন্ড অনলি দেওয়া নাই, হ্যাঁ ইফ এন্ড অনলি। আচ্ছা এখন এই প্রবলেমটা আছে, প্রবলেম নাম্বার 33 তে দেখো, আচ্ছা এইগুলো অ্যাকচুয়ালি ইন্টিগ্রেট ডবল ইন্টিগ্রেট করে বের করতে হয়, আমি একটা শর্টকাট টেকনিক শিখাচ্ছি এর। ঠিক আছে, যে এক্স আর ওয়াই র্যান্ডম ভেরিয়েবলটা এই সার্কুলার রিজিয়নে ডিস্ট্রিবিউটেড হচ্ছে, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হয়ে চলছে। যখনই কোনো ডিস্ট্রিবিউশন ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন বলবে তখন তার ডেনসিটি ফাংশন হবে যে রিজিয়নে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হচ্ছে সেই রিজিয়নের এরিয়ার রেসিপ্রোকাল ভ্যালুটা, অনন্যকটা। আচ্ছা এই যে এই সার্কেলটা রেডিয়াস কত, এই রিজিয়নে এক্স আর ওয়াই এই রিজিয়নে ডিস্ট্রিবিউট হচ্ছে, তাহলে এর কত পাই, কত পাই স্কয়ার, তাহলে এর রেসিপ্রোকাল মানটা কত হবে দেখো আছে না, 1 বাই কত হলো দিস। ঠিক আছে, অ্যাকচুয়ালি মেন প্রসেসটা হচ্ছে আমি বলে দিচ্ছি যে এর জয়েন্ট ডেনসিটি ফাংশন ইউনিফর্মলি যখন ডিস্ট্রিবিউটেড হবে তখন এর জয়েন্ট ডেনসিটি ফাংশন সবসময় কনস্ট্যান্ট থাকবে, কে হবে কে, যেখানে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার লেস দেন কত এ স্কয়ার, তাহলে কে এর মান বের করব জয়েন্ট ডেনসিটি ফাংশন সেই প্রপার্টিটা যেটা ইন্টিগ্রেট করলে 1 হয়, তাহলে ডবল ইন্টিগ্রাল মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এফ এক্স ওয়াই ডিএক্স ডিওয়াই, তাই তো, এটা ইকুয়াল টু কত 1। আচ্ছা এখন এই রিজিয়নটা দেখো, যে রিজিয়নে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হচ্ছে
তাহলে এটা হচ্ছে সেই রিজিয়নটা, অ্যাক্সিস অফ এক্স, অ্যাক্সিস অফ ওয়াই। এই রিজিয়নে এক্স আর ওয়াই ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হচ্ছে। এই রিজিয়নটার নাম আমি আর দিচ্ছি। তাহলে এটা অ্যাকচুয়ালি হচ্ছে ডবল ইন্টিগ্রাল ওভার দ্য রিজিয়ন আর এফ এক্স ওয়াই। এফ এক্স ওয়াই এর মান কত নিয়েছি? কে ডিএক্স ডিওয়াই। ঠিক আছে, এইটা ইকুয়াল টু 1। আর ডবল ইন্টিগ্রালে আমরা দেখেছি কোনো রিজিয়ন কভার করতে গেলে প্রথমে এক্স এর লিমিট দেবো। এক্স 0, এটা মাইনাস এ তো নাকি, মাইনাস এ থেকে এ, এক্স ইকুয়াল টু মাইনাস এ থেকে এ, আর ওয়াই ইকুয়াল টু, ওয়াই এর লিমিট দেওয়ার জন্য ওয়াই অ্যাক্সিসের প্যারালাল লাইন নেব, ওয়াই ফ্রম দিস পয়েন্ট টু দিস পয়েন্ট। তাহলে এখানে অ্যাকচুয়ালি এখান থেকে ওয়াই এর মান কত? রুট ওভার এ স্কোয়ার মাইনাস ওয়াই এক্স স্কোয়ার তো নাকি, এটা মাইনাস হবে আর এটা হবে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস। তাহলে ওয়াই ইকুয়াল টু মাইনাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস আর কে ডিএক্স ডিওয়াই। প্রবলেমটা বুঝতে পারছো? এবার এটাকে ইন্টিগ্রেট করতে হবে। প্রথমে ওয়াই এর মাল্টিপল ইন্টিগ্রেট করার নিয়মটা হচ্ছে প্রথমে যার লিমিটটা ভেরিয়েবল, এটা দেখো লিমিটটা ভেরিয়েবল তো, তাহলে প্রথমে ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ করবো, দিয়ে কার রেসপেক্টে? এক্স এর রেসপেক্টে। তাহলে এতগুলো স্টেপ আমি জাম্প করে সব টেকনিকটা কি বলছি, যে যদি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউশন থাকে তাহলে ডেনসিটি ফাংশনের মান হবে যে রিজিয়নে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হচ্ছে সেই রিজিয়নের এরিয়ার রেসিপ্রোকাল ভ্যালুটা। তো এখানে কোন অপশনটা কারেক্ট হলো? এই 1/π²। আচ্ছা, একটা এই প্রবলেমটা দেখায় যে ডেনসিটি ফাংশন, মার্জিনাল ডেনসিটি ফাংশন জয়েন্ট ডেনসিটি ফাংশন থেকে কি করে বের করতে হয়, এটা একটা আমি দেখিয়েছি। এর নিয়মটা হচ্ছে প্রথমে যে ডেনসিটি ফাংশন, জয়েন্ট ডেনসিটি ফাংশন বলা আছে, সেই জয়েন্ট ডেনসিটি ফাংশনের রিজিয়নটাকে গ্রাফে দেখাবো। ঠিক আছে, এটা একটা কনসেপচুয়াল প্রবলেম, এই কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য প্রবলেমটা দিয়েছি। এটা অ্যাক্সিস অফ এক্স, অ্যাক্সিস অফ ওয়াই। এখানে 4টে স্ট্রেট লাইন আছে, এক্স ইকুয়াল টু 0, তাই তো? আর একটা স্ট্রেট লাইন এক্স ইকুয়াল টু 1, এক্স ইকুয়াল টু 1, এটা তো। আর রিজিয়নটা কোন দিকে হবে এদের? এটা গ্রেটার দ্যান, আর এটা কোন দিকে আছে? লেস দ্যান। আর আরেকটা ওয়াই ইকুয়াল টু 0, মানে এটা ওয়াই ইকুয়াল টু 0, ওয়াই গ্রেটার দ্যান বলেছে, তাহলে উপর দিকে রিজিয়ন হবে। আর আরেকটা ওয়াই ইকুয়াল টু এক্স কে প্লট করছে এখানে, ওয়াই ইকুয়াল টু এক্স, আর ওয়াই লেস দ্যান এক্স বলেছে, তাহলে রিজিয়ন এইদিকে। তাহলে 4টের কমন রিজিয়ন এটা তো নাকি, বোঝা গেল? তাহলে জয়েন্ট ডেনসিটি ফাংশন থেকে যখন মার্জিনাল ডেনসিটি ফাংশন বের করব তখন কি করতে হবে? তখন এই প্রথমে ডেনসিটি ফাংশনের রিজিয়নটাকে প্লট করে গ্রাফে দেখাবো। আচ্ছা, তারপরে এফ এক্স এক্স এর ডেফিনিশন বলো। এফ এক্স এক্স সমান মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এফ এক্স ওয়াই, কার রেসপেক্টে ইন্টিগ্রেট করবো? ওয়াই রেসপেক্টে। আচ্ছা, এখন এখানে যেটা নিয়ম হচ্ছে, যখন ওয়াই, এটা কার লিমিট লাগবে এটা? তাহলে এফ এক্স ওয়াই এর মান হচ্ছে 8xy, এটা তো নাকি, ডিওয়াই। ওয়াই এর লিমিট দেওয়ার, মার্জিনাল ডেনসিটি ফাংশন বের করার জন্য ওয়াই এর লিমিট দেওয়ার নিয়ম হচ্ছে যে রিজিয়নটা পেয়েছি সেই রিজিয়নে ওয়াই অ্যাক্সিসের প্যারালাল লাইন নেব। তাহলে ওয়াই ফ্রম দিস পয়েন্ট টু দিস পয়েন্ট যাবে রিজিয়নে। তাহলে ওয়াই এখানে মান কত বলো? ওয়াই 0, আর এখানে ওয়াই এর মান কত? এখান থেকে নিব, ওয়াই এর মান এক্স। আচ্ছা, এখানে আচ্ছা এটা তো নাকি, কার রেসপেক্টে ইন্টিগ্রেট করবো? অ্যাসিউমিং এক্স অ্যাজ কনস্ট্যান্ট। তাহলে 8x বাইরে চলে আসবে, আর কি হবে? y²/2, মানে x²/2, দ্যাট ইজ কত হবে? দ্যাট ইজ 4, কত হচ্ছে? x3। ঠিক আছে, তাহলে এর ভ্যালুটা পেলাম, মার্জিনাল ডেনসিটি ফাংশনের ভ্যালু পেলাম। এখন ডেনসিটি ফাংশনের সবসময় রেঞ্জ লাগে, এটা মনে রাখবো। এই রিজিয়ন থেকে রেঞ্জ লিখবো। এটা কার ফাংশন? এক্স এর তো নাকি, এক্স এর আমি রিজিয়ন মানে রেঞ্জটা দিব। এক্স এর রেঞ্জ দেওয়ার নিয়ম হচ্ছে এই রিজিয়নটাতে লেফট মোস্ট থেকে রাইট মোস্ট পয়েন্টের রেঞ্জটা হবে এক্স এর রেঞ্জ। লেফট মোস্টে কত? 0 লেস দ্যান এক্স লেস দ্যান কত? 1 আছে না অপশনে? কোনটা আছে? 4x3 এটা, তাই তো? ভালো করে বুঝে নাও, এটা জয়েন্ট ডেনসিটি ফাংশন থেকে মার্জিনাল ডেনসিটি ফাংশন বের করার নিয়মটা। প্রথমে রিজিয়নটাকে ডেনসিটি, জয়েন্ট ডেনসিটি ফাংশনের রিজিয়নটাকে প্লট করব, দিয়ে ইন্টিগ্রেট করব। ইন্টিগ্রেট করার সময় কার রেঞ্জ দিচ্ছি? ওয়াই এর। ওয়াই এর লিমিট দেওয়ার নিয়মটা কি বললাম? ওয়াই অ্যাক্সিসের প্যারালাল নিয়ম। যদি এখান থেকে আমাকে তোমার ওয়াই এর মার্জিনাল ডেনসিটি ফাংশন বের করতে বলতো, তাহলে কি চেঞ্জ করতাম? এখানে কার লিমিট হতো? এক্স এর। এক্স এর লিমিট দেওয়ার নিয়ম হচ্ছে তখন এক্স অ্যাক্সিসের প্যারালাল লাইন নেব। তাহলে এক্স ফ্রম দিস পয়েন্ট টু দিস পয়েন্ট, এই রিজিয়নটাতে এক্স এখান থেকে এত দূর যাবে, এখানে এক্স এর মান ওয়াই, আর এখানে এক্স এর মান কত আছে?
1, ওইভাবে এটাকে ইন্টিগ্রেট করতে হবে। আচ্ছা, এই 36 নম্বর প্রবলেমটাতে দেখো, ঠিক আছে, এখানে যেটা বলেছে যে জয়েন্ট ডেনসিটি ফাংশনটা, এটা বলেছে একটা কনস্ট্যান্ট বলেছে। কনস্ট্যান্ট বের করার নিয়মটা হচ্ছে ওয়ান ডাইমেনশনে যেমন করেছিলাম, ইন্টিগ্রেট করে ভ্যালুটা কত হবে, তাহলে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি ডেনসিটি ফাংশনকে যদি ইন্টিগ্রেট করি তাহলে এর মান কত হবে, 1 হবে। আচ্ছা, তাহলে এটা যদি করা হয়, এখানে দেখো এক্স এর আর ওয়াই লিমিট এক্সপ্লিসিটলি বলে দেওয়া আছে, তাহলে এক্স ইকাল টু 0 to 2 আর ওয়াই ইকাল টু 2 to 4, 1 এর 6 1 এর কে, তাই তো, এক্স মাইনাস ওয়াই ডিএক্স ডিওয়াই, এটা তো নাকি, এটাকে তাহলে ইন্টিগ্রেট করতে হবে, এটার মান কত হবে, 1 তো। কিভাবে ইন্টিগ্রেট করা যায়, কনস্ট্যান্ট যখন থাকবে লিমিটটা, দুটোই লিমিট কনস্ট্যান্ট থাকবে, তাহলে যে কোনো একটা ভেরিয়েবলের রেসপেক্টে প্রথমে ইন্টিগ্রেট করা যায়। তাহলে ওয়াই এর রেসপেক্টে যদি ইন্টিগ্রেট করি তাহলে কি হবে, এক্স ইকুয়াল টু 0 to 4, 1/k বাইরে বের করে নিলাম, তাই তো, আর কত হবে, তাহলে 6 মাইনাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কয়ার বাই কত, 2 হবে না, কোনটা, আচ্ছা এটা ডি, আমি কি বলছি বলো, এই পুরোটাকে ইন্টিগ্রেট করব, কার রেসপেক্টে করছি, ওয়াই রেসপেক্টে, অ্যাসিউম এক্স কনস্ট্যান্ট, তাহলে এটা এইগুলো কনস্ট্যান্ট, এটা ভেরিয়েবল, তাহলে যদি 3 মাইনাস এক্স এর ইন্টিগ্রেট করি কি হয়, 3 মাইনাস এক্স এর হোল স্কয়ার বাই -2 হবে না, তো সেটাই করেছি আমি, এটা ভেঙেও করা যায় এটাকে, এটা সমান 1 তো নাকি। আচ্ছা, এরপরে কার রেসপেক্টে ইন্টিগ্রেট করবো, আচ্ছা এই দাঁড়াও, এখানে একটা লিমিট লাগবে, এর লিমিটটা কত হবে, 0 থেকে 2 থেকে 4, 2 থেকে 4 লিমিট ভ্যালু বসালে কত হবে, এখানে দেখো তো, 2 থেকে 4 যদি লিমিট ভ্যালু বসাই, তাহলে 1/k ইন্টিগ্রেশন x ইকুয়াল টু 0 to 2, এটা 0 to 2, এটা 0 to 2 আছে, কত হবে তাহলে, প্রথমে 4 বসাবো, তারপরে 2 বসাবো, 4 বসালে কত হচ্ছে এটার মান বল, তাই তো, -2টা বাইরে বের করে নিলাম, হ্যাঁ, -2টাকে বাইরে বের করে নিলাম, কত হবে তাহলে, 2 মাইনাস ওয়াই এর মান হচ্ছে তোমার 4, তাহলে 4 বসালে 2 মাইনাস এক্স তার হোল স্কয়ার নাকি, আর -2 যখন বসাবো তখন 4 মাইনাস এক্স তার হোল স্কয়ার, এটা ডিএক্স, এর ভ্যালুটা কত, 1, তাই তো নাকি, বোঝা যাচ্ছে। এবার এবার শুধু এটাকে কার রেসপেক্ট ইন্টিগ্রেট করব, এক্স এর রেসপেক্টে, দুবার ইন্টিগ্রেট করতে হবে, একবার কি হচ্ছে এক্স এর রেসপেক্টে আর একবার ওয়াই এর রেসপেক্টে। আবার এইভাবেও ইন্টিগ্রেট করা যায়, এটাকে ভেঙে যদি নিই তাহলে 1/k, আচ্ছা ডান দিকে কে হবে তো নাকি, তাহলে এটাকে ইন্টিগ্রেট করছি এভাবে, দেখো x ইকুয়াল টু 0 to 4, y ইকুয়াল টু x ইকুয়াল টু 0 to 2 আর y ইকুয়াল টু 2 to কত আছে 4, 6 dx dy হবে, আর একটা টার্ম কি আসবে, x ইকুয়াল টু 0 to 4, 0 to 2 আর y ইকুয়াল টু 0 to 2 to 4, কত আছে নেক্সট টার্মটা, x dx dy, আর একটা কি আছে মাইনাস x ইকুয়াল টু 0 to 2 আর y ইকুয়াল টু 2 to কত 4, y dx dy। আচ্ছা, এটা ইন্টিগ্রাল মাল্টিপল ইন্টিগ্রাল ইভ্যালুয়েট করার একটা রুল, যে যদি লিমিট কনস্ট্যান্ট হয়, লিমিট যদি কনস্ট্যান্ট হয় আর ইন্টিগ্রালকে যদি এক্স আর ওয়াই এর ফাংশন আকারে সেপারেট করা যায়, তাহলে দুটো ইন্টিগ্রেশন সাইমালটেনিয়াসলি পারফর্ম করা যাবে, মানে এর মান কত হবে, এক্স 2 মাইনাস 0 আর এর মান কত হবে 4 মাইনাস 1, ঠিক আছে, ফার্স্ট টার্মটার মান কত হচ্ছে, মানে অ্যাকচুয়ালি এক্স ইকুয়াল টু 0 to 2 ডিএক্স হবে তো নাকি, কত হয় তাহলে 2, আর 6 একটা গুণ আছে, আর ওয়াই এর লিমিটটা হচ্ছে ওয়াই ইন্টিগ্রেট করলে এটাও 2, ফার্স্ট টার্মের মান এটা, সেকেন্ড টার্মের মান কত হবে এক্স স্কয়ার বাই 2, দেখো লিমিট কনস্ট্যান্ট আর ইন্টিগ্র্যান্ডকে সেপারেট করা গেছে, এক্স টু দি পাওয়ার 1 আর ওয়াই টু দি পাওয়ার 0, এক্স আর ওয়াই সেপারেট করা গেছে, তাহলে সাইমালটেনিয়াসলি পারফর্ম করা যাবে, মানে এক্স এর ইন্টিগ্রেশন আলাদা করব, ওয়াই এর ইন্টিগ্রেশন আলাদা করব, এক্স এর ইন্টিগ্রেশন আলাদা করলে কত হবে, তাহলে এক্স স্কয়ার বাই 2 মানে 4/2 মানে কত -2, আর ওয়াই এর ইন্টিগ্রেশনটা 4 - 2 তার মানে কত 2, তারপরেরটা কত হবে, তারপরেরটা ওয়াই স্কয়ার বাই 2, তাই তো, তাহলে 16 থেকে কত বাদ যাচ্ছে 4,
তাহলে 16 থেকে 12কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? তাহলে -6 আর x এর ইন্টিগ্রেশন 2 তো নাকি, তাহলে এটা যোগ বিয়োগ করলে k এর মান পেয়ে যাবে। এইভাবে করতে পারো অথবা এইভাবে করতে হবে, যে কোনো একটা করতে হবে, কিন্তু এই রুলটাকে মনে রাখতে হবে, এর ইন্টিগ্রেশনের ভ্যালুটা কত হবে? 1 হবে। বাড়িতে ক্যালকুলেশন করে নেবে। আচ্ছা, এখানে প্রশ্নটা ইনকমপ্লিট আছে নাকি? কত নম্বর এটা? 38। 30 কত? 8 নাকি? 38। আচ্ছা, এই 38টা না একটু ইয়ে করো তো, এখানে a এর মান বের করতে বলেছে। হ্যাঁ, প্রবলেমটাতে 38 প্রবলেমটাতে এর এ একটা কি আছে, কনস্ট্যান্ট আছে তো নাকি? এর মানটা বের করতে বলছে, ওটা একটু ইনক্লুড করে দাও। এই এর মান কত হবে? ও লেখা আছে, তো ঠিকই আছে তাহলে। ও মানে এটা নিচে আসতো তাহলে নাকি? যাক, ঠিক আছে, এটা নিচে আসতো, বোঝা গেল তো নাকি? তাহলে রুলটা কি বললাম? এখানে দেখো, এটা যখন আমি ইন্টিগ্রেট করবো, এই ভ্যালুটা তো নাকি -ইনফিনিটি এফ এক্স ওয়াই ডিএক্স ডিওয়াই, এর মান কত হবে? এর আগের প্রবলেমটাতে এক্স আর ওয়াই এর লিমিট বলে দেওয়া ছিল, কিন্তু এখানে এক্স আর ওয়াই লিমিট এক্সপ্লিসিটলি বলে দেওয়া নেই। এখানে কি ওয়াই এর লিমিটে এক্স চলে এসছে। দেখো, এই ধরনের প্রবলেম যখন থাকবে আর কনস্ট্যান্টের মান বের করা থাকবে, এই চ্যাপ্টার থেকে কনস্ট্যান্টের মান বের করা খুব ভাইটাল, কিন্তু এই রিলেটেড প্রশ্ন বেশি থাকে এখান থেকে। হ্যাঁ, তাহলে কনস্ট্যান্টের মান যখন বের করব আর দেখছি এক্স আর ওয়াই এর লিমিটটা এক্সপ্লিসিটলি নেই, যেমন এক্স এর লিমিট এক্সপ্লিসিট আছে 0 আর 1, কিন্তু ওয়াই এর লিমিটটা কি নেই, এক্সপ্লিসিট নেই, তখন প্রথম কাজ হচ্ছে ডেনসিটি ফাংশনের রিজিয়নটাকে গ্রাফে দেখাবো আমি। ডেনসিটি ফাংশনের রিজিয়নটা কিভাবে এখানে দেখাবো? আগের মতো একটু আগে করলাম, এটা এক্স 0 থেকে 1 তো নাকি, এক্স 0 থেকে 1 এইদিকে আর এইদিকে, আর ওয়াই 0 থেকে কত এক্স এইদিকে, এই রিজিয়নটা না, এই পয়েন্টের কোঅর্ডিনেট 1 0, এটা 0 0, আর এটা হচ্ছে 1 1, এই রিজিয়নে এই ডেনসিটি ফাংশনের মান এটা বলেছে। তাহলে এই রিজিয়নে ইন্টিগ্রেট করব। আচ্ছা, এই রিজিয়নটার নাম আমি আর দিচ্ছি, এই রিজিয়নটার নাম যদি আর হয়, এটা অ্যাকচুয়ালি কি হলো তাহলে? ডবল ইন্টিগ্রেশন ওভার দ্য রিজিয়ন আর এফ এক্স ওয়াই এর মান কত আছে? এ হ্যাঁ এ এক্স ওয়াই ইন্টু ডিএক্স ডিওয়াই, এর মানটা কত? 1 তো নাকি? এইবার এই রিজিয়নটাকে কভার করব। মাল্টিপল ইন্টিগ্রালে রিজিয়ন কভার করার জন্য কার্টেজিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে রিজিয়ন কভার করার নিয়ম হচ্ছে যে প্রথমে যে কোনো একটা ভেরিয়েবলের লিমিট কনস্ট্যান্ট দিয়ে দিব। এই রিজিয়নটাতে এক্স কত দূর ভ্যারি করছে, এক্স এর লিমিট আমি দিচ্ছি, এক্স লিমিট লেফট পয়েন্ট থেকে লেফট মোস্ট থেকে রাইট মোস্ট 0 থেকে কত, তাহলে এটা থেকে আমি এইভাবে লিখছি x ইকুয়াল টু 0 to 1, আর y এর লিমিট দেওয়ার জন্য এই রিজিয়ন দিয়ে y অ্যাক্সিসের প্যারালাল লাইন নেব। তাহলে y ফ্রম দিস পয়েন্ট টু দিস পয়েন্ট, এই যে প্যারালাল লাইনটা নিলাম তার সেগমেন্ট কোনটা রিজিয়নের মধ্যে পড়ে আছে, এই সেগমেন্টটা তো নাকি, আর y কোন দিকে পজিটিভ, এই দিক থেকে এই দিকে, y এর পজিটিভ ডিরেকশন এর তো, ওই জন্য দিস টু দিস করব, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। এখানে y এর মান কত? y ইকুয়াল টু 0, আর এখানে y এর মান কত? y এর মান x, a x y dx dy ইকুয়াল টু 1। এখানে এবার দেখো, ইন্টিগ্রান্ডটাকে সেপারেট করা যাচ্ছে, x আর y এর ফাংশন আলাদা করা যাচ্ছে, কিন্তু কনস্ট্যান্ট লিমিট হয়নি। তাহলে যে ভেরিয়েবলের লিমিটটা কনস্ট্যান্ট থাকবে না, সেই ভেরিয়েবলের রেসপেক্টে আগে ইন্টিগ্রেট করব। প্রথমে কার রেসপেক্টে ইন্টিগ্রেট করব? তাহলে x ইকুয়াল টু 0 to 1, y রেসপেক্টে ইন্টিগ্রেট করলে a x y স্কয়ার বাই 2, তার লিমিট বসাতে হবে 0 থেকে x, dx ইকুয়াল টু 1, কত হবে এটা তাহলে বলো? তাহলে x স্কয়ার বাই 2 তো নাকি, তাহলে x কিউব বাই কত হলো? x ইকুয়াল টু 0 to 1 a x কিউব বাই 2 dx, এর মান কত? তাহলে এটা 1 এর 6, a ইনটু 1 এর 6 সমান কত? 1, দ্যাট ইজ a ইকুয়াল টু কত হয়ে গেল? ও ভুল করেছি নাকি, দাঁড়া, এটাকে ইন্টিগ্রেট করব। তাহলে ইন্টিগ্রেট করলে হচ্ছে 1 এর 4 12, 1 এর 8 হবে, a ইকুয়াল টু তাহলে 8 হবে, তাই তো নাকি? 8 অপশনে আছে তো। দুটো কেস, কনস্ট্যান্টের মান বের করা খুব ভাইটাল, এখান থেকে খুব ইম্পর্টেন্ট।
যদি লিমিট গুলো আগের যে প্রবলেমটা দেখো, আগের প্রবলেমটাতে কি ছিল, এই এক্স আর ওয়াই লিমিট বলে যাওয়া ছিল রিজিয়নের, মানে এই ডেনসিটি ফাংশনের রিজিয়ন বলা এটাকে। এখানে ডেনসিটি ফাংশনের রিজিয়নটা ড্র করতে পারো, নাও করতে পারো, ডাইরেক্ট লিমিটটা বসিয়ে দিয়েছে, তাই তো করেছি নাকি? ডাইরেক্ট লিমিট বসিয়ে দিয়ে মাল্টিপল ইন্টিগ্রাল ইভালুয়েট করার রুলগুলোকে অ্যাপ্লাই করেছি। আর এখানে কিন্তু সেটা নেই, এখানে কি হয়ে গেছে, এই ডেনসিটি ফাংশনের রিজিয়নটাতে এক্স আর ওয়াই এর লিমিটটা এক্সপ্লিসিটলি পাওয়া যাচ্ছে না। তখন অবশ্যই এই ডেনসিটি ফাংশনের রিজিয়নটাকে গ্রাফে দেখাবো, এই রিজিয়নটাকে কভার করব বাই গিভিং দ্য লিমিটস অফ এক্স এন্ড ওয়াই। এক্স এর লিমিট প্রথমে দেবো, এক্স এর লিমিট কনস্ট্যান্ট দিয়ে দেবো। আচ্ছা, এটাকে এইভাবেও কভার করা যেত, আমি ওয়াই এর লিমিট যদি কনস্ট্যান্ট দিতাম, তাহলে ওয়াই এর লিমিট কনস্ট্যান্ট দেওয়ার নিয়ম হচ্ছে যে ডেনসিটি ফাংশনের যে রিজিয়ন তার লোয়েস্ট পয়েন্ট থেকে হাইয়েস্ট পয়েন্ট ওয়াই এর লিমিট হবে। এখানে লোয়েস্ট পয়েন্ট কত, এখানে এটা তো লোয়েস্ট পয়েন্ট, ওয়াই ইকুয়াল টু 0, আর হাইয়েস্ট পয়েন্ট এটা, ওয়াই এর মান কত এখানে, তাহলে তখন ওয়াই ইকুয়াল টু 0 to 1, আর এক্স এর লিমিট দেওয়ার জন্য এক্স অ্যাক্সিসের প্যারালাল লাইন নিতাম, তখন এক্স এই পয়েন্ট থেকে এই পয়েন্টে হতো। বোঝা যাচ্ছে? তাহলে এইভাবে লিমিট গুলোকে কভার করব, কভার করে এর মানটা বের করব। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, এখানে কে এর মান কিন্তু বের করব, টেকনিক্যালি বের করব। কে যখনই ডেনসিটি ফাংশন, এই ডেনসিটি ফাংশনটা দেখো, এখানে ডেনসিটি ফাংশনে এক্স আর ওয়াই আছে কিন্তু, মানে ভেরিয়েবল ডেনসিটি ফাংশন। আর ডেনসিটি ফাংশন যদি কনস্ট্যান্ট হয় তাহলে সেটা কিন্তু ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন হয়ে গেল। আর ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনের ডেনসিটি ফাংশন কিভাবে বের করব বললাম, 1/area অফ দা রিজিয়ন। তাহলে রিজিয়নটা বোঝা যাচ্ছে, তাহলে পাই 1 স্কয়ার তো নাকি, তার রেসিপ্রোকাল ভ্যালু হবে কে, তাহলে কে এর মান ভুল হলো নাকি, হ্যাঁ, কে ইকুয়াল টু 1 বাই কত হলো, তাহলে কে ইকুয়াল টু 1 বাই, বোঝা গেল? এটা কিন্তু ইন্টিগ্রেট করলে টাইম লাগতো, কিন্তু এই টেকনিকটা অ্যাপ্লাই করব। দেখে নিলাম যে কনস্ট্যান্ট বলেছে মানে ইউনিফর্ম হয়ে গেছে। আর ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনে ডেনসিটি ফাংশনের মান কি বললাম, এরিয়া অফ দা রিজিয়নের রেসিপ্রোকাল ভ্যালু। এটা সার্কুলার রিজিয়ন তো নাকি, এর রেডিয়াস 1, তাহলে এরিয়া হচ্ছে পাই 1 স্কয়ার, তার রেসিপ্রোকাল ভ্যালুটা হবে ডেনসিটি ফাংশনের মান এফ এক্স ওয়াই। তো এফ এক্স ওয়াই এর মান তো কে বলেছে এখানে, তাহলে কে এর মান পেয়ে গেলাম। এভাবে বের করতে হবে। আচ্ছা, এবার দেখো তো একটু ভেবে এখান থেকে বলো তো এটা কত হতে পারে। এক্স 0 থেকে 1 এ, -1 থেকে 1, ওয়াই ও -1 থেকে 1 এ ইউনিফর্ম, তাহলে এই এইটা হচ্ছে কেন সার্কেল হবে, এক্স -1 থেকে 1 আর ওয়াই -1 থেকে 1, মানে -1 লেস দ্যান এক্স লেস দ্যান 1, -1 লেস দ্যান ওয়াই লেস দ্যান 1, এইটা সি হবে 1/4। তাই তো? তাহলে বোঝা যাচ্ছে এটা একটা স্কয়ার যার সাইড লেন্থ 2, তাহলে 2 × 2, টোটাল এরিয়া 2 × 2, তার রেসিপ্রোকাল ভ্যালু হবে ডেনসিটি ফাংশনের মান। তাহলে কোন অপশনটা কারেক্ট হলো, সি অপশনটা, তাই তো? আচ্ছা, যখন ডেনসিটি ফাংশনটা কন্টিনিউয়াস হচ্ছে তখন ইন্টিগ্রেট করছি, আর যখন ডিস্ট্রিবিউশন ফাংশনটা বা ডেনসিটি ফাংশনটা মাস ফাংশনটা কি হচ্ছে, ডিসক্রিট হচ্ছে। কন্টিনিউয়াস হলে এফ এক্স ওয়াই লিখিত নাকি, আর যদি ডিসক্রিট হয় তাহলে এফ আই জে দিয়ে লেখা হয় ডিসক্রিট হলে। এটা জয়েন্ট ডেনসিটি ফাংশন বলে, আর এটাকে জয়েন্ট মাস ফাংশন বলা হয়। ডিসক্রিট হলে কি বলা হবে, মাস ফাংশন। তাহলে কন্টিনিউয়াসে ইন্টিগ্রেট করেছিলাম -মি থেকে ইনফিনিটি, আর ডিসক্রিট হলে -∞ থেকে ইনফিনিটিতে সাম নেব। কত হবে, সামেশন এফ আই জে ডবল সাম, আই ইকুয়াল টু -∞ থেকে ইনফিনিটি, জে ইকুয়াল টু -∞ থেকে ইনফিনিটি, এই ভ্যালুটা সবসময় কত হবে। আচ্ছা, ইফেক্টিভ রেঞ্জ দেখো, আই এর রেঞ্জ কত বলেছে, আই আর জে দুটোই 0 থেকে কত যাচ্ছে না, আই যাচ্ছে 0 থেকে 3 আর জে যাচ্ছে, তাহলে কিভাবে এটা করব, তাহলে এটা ইকুয়াল টু কত হচ্ছে তোমার সামেশন কত আছে, তাহলে আই ইকুয়াল টু 0 থেকে 3 আর জে ইকুয়াল টু 1 থেকে 4, এটা হচ্ছে এফ আই জে, মানে সি ইন্টু 3i প্লাস। আচ্ছা, এই ডবল সাম কিভাবে বের করতে হয়, প্রথমে জে এর ভ্যালু দিয়ে দিব, ঠিক আছে, আর এখানে দেখো যদি এটা জে আছে, এটাকে দুটোকে যদি ভাগ করে নিই তাহলে সামেশন কত হচ্ছে। আচ্ছা, এইভাবে থাক, সি বাইরে আসবে তো নাকি। আচ্ছা, জে এর লিমিটটা দিচ্ছি, আই ইকুয়াল টু 0 থেকে কত 3,
জে এর লিমিট বসালে কত হবে? জে এর মান একবার হবে 1 2 3 আর 4, তাহলে 3i প্লাস কত? 3i প্লাস জে এর মান 1 বসাচ্ছি 4, 3i প্লাস কত? 8, 3i প্লাস 12 আর 3i প্লাস কত হবে? 16 হয়েছে। তার মানে অ্যাকচুয়ালি সামটা এটা মান কত হবে? 1 তো, তাহলে সি ইনটু কত হলো? সাম i ইকুয়াল টু 0 টু 3, i কত হলো? 4i নাকি? 4 12i 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 প্লাস কত হলো? 12i প্লাস 4টে 8 নাকি কত? এটা স্যার শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে এবার? হ্যাঁ স্যার, হ্যাঁ, স্যার শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এটা তাহলে সামটা বেরিয়ে যাবে, অপশনটা চলে আসবে, বি অপশনটা চলে আসবে। স্যার আবার শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার শোনা যাচ্ছে এবার। আবার স্যার একই হয়েছে। স্যার শোনা যাচ্ছে না কিছুই। স্যার শোনা যাচ্ছে না। স্যার শোনা যাচ্ছে না তো? স্যার আপনি লেফট হয়ে আর একবার জয়েন হন। মাইকে মনে হয় স্যার চার্জ নেই মেবি। স্যার শোনা যাচ্ছে না কিছুই। স্যার একবার লেফট হয়ে জয়েন হন।
স্যার বোধহয় আমাদের কথাগুলো শুনতে পাচ্ছে না। ভাই স্যার বললো যে মাইকে চার্জ নেই। স্যার এসএমএস করেছেন, ও ওই দেখো। আচ্ছা। এইভাবেই করো, ঠিক আছে?
শোনা যাচ্ছে এবার? হ্যাঁ শোনা যাচ্ছে স্যার এবার। একটু 5 মিনিট ওয়েট হ্যাঁ করো, স্যার চার্জটা শেষ শোনা হলে যাচ্ছে। চার্জটা দিয়ে দিই। হ্যাঁ, একটু 5 মিনিট। হ্যাঁ, শোনা যাচ্ছে এবার? হ্যাঁ স্যার হ্যাঁ শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে ঠিক স্যার। আছে, আমি একটু চার্জ দিলাম, পড়াচ্ছি আবার। শেষ হয়ে গেলে বলো, একটু চার্জ শেষ হয়ে গেলে। হ্যাঁ, ঠিক বেশ আছে। ঠিক আছে। কত নম্বরে ছিলাম? হ্যাঁ, এটা যেটা বলছিলাম, এখানে আবার সেই টেকনিকটা অ্যাপ্লাই করব। ডেনসিটি ফাংশনের মান কনস্ট্যান্ট আছে তো নাকি? 52 নম্বর প্রবলেমটা দেখো। তাহলে এটা বোঝা যাচ্ছে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন। তাহলে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনে ডেনসিটি ফাংশনের রিজিয়নের এরিয়াটা বের করবো। তাহলে রিজিয়নটা ঠিক আগের মতো এটা তো নাকি, 0 থেকে 1। এখানে অ্যাকচুয়ালি ডেনসিটি ফাংশনের রিজিয়ন বের করার নিয়মটা হচ্ছে, দরজাটা লাগিয়ে, তাহলে ডেনসিটি ফাংশনের রিজিয়ন কি করে বের করছি দেখো। 4টে স্টেট লাইন আছে এখানে। একটা x ইকুয়াল টু 0, x ইকুয়াল টু y নাকি, x ইকুয়াল টু y, আর কত হচ্ছে, আচ্ছা 3টে আসছে অ্যাকচুয়ালি। x ইকুয়াল টু কত, 0, x ইকুয়াল টু, আর y ইকুয়াল টু আর একটা কত, 1। এই 3টে লাইনকে প্লট করছি গ্রাফে। গ্রাফে যদি প্লট করা হয় তাহলে কি পাওয়া যাবে, এটা হচ্ছে x, তাই তো নাকি? তাহলে x ইকুয়াল টু 0 এটা গ্রেটার দ্যান আছে নাকি, আর y ইকুয়াল টু x। এবার কি হবে দেখো তো, y আর x কি, অ্যাকচুয়ালি y গ্রেটার দ্যান x। y লেস দ্যান হলে নিচের দিকে, আর y গ্রেটার দ্যান হলে উপরের দিকে। আর আরেকটা y ইকুয়াল টু কত আছে, তাহলে y ইকুয়াল টু, ডেনসিটি ফাংশনের রিজিয়ন কোনটা হলো তাহলে, এইদিকে, এইটা হচ্ছে রিজিয়ন। এর এরিয়াটা আমার দরকার। হাফ বেস ইন্টু হাইট, এটা 1, এটা 1, তাহলে হাফ ইন্টু বেস ইন্টু হাইট, তখন কত হচ্ছে, হাফ। তাহলে রেসিপ্রোকাল ভ্যালু কত এর, বোঝা গেল? এভাবে বের করতে হবে এটা। আচ্ছা, জয়েন্ট ডিস্ট্রিবিউশন অফ এক্স অ্যান্ড ওয়াই ইউনিফর্ম,
দেখো আবার ইউনিফর্ম বলেছে। আর 4টে ভার্টেক্স আছে, কি কি? 3টে ভার্টেক্স নাকি? এই ট্রায়াঙ্গুলার রিজিয়নে বলেছে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন আছে। কোন ট্রায়াঙ্গুলারে যেন একটা 0 0, তাই তো? আর একটা হচ্ছে 2 0, এটা 2 0। আর একটা পয়েন্ট হচ্ছে কোনটা? 1 1 2 নাকি? 1 2, এটা তো নাকি? ঠিক আছে, এটা এই ট্রায়াঙ্গেলটার কথা বলছে। তাহলে হাফ বেস ইন্টু হাইট কত? বেস হচ্ছে 2, তাহলে হাফ ইন্টু বেস ইন্টু হাইট। হাইট কত হবে এখানে? এটা হাইট তো নাকি? তাহলে 2, দ্যাট ইজ কত হলো? তাহলে এই এরিয়াটার রেসিপ্রোকাল ভ্যালু ডেনসিটি ফাংশন কত আছে? হাফ আছে, ঠিক আছে। আচ্ছা, এখন এইগুলো কিন্তু মানে বেশ বড় প্রবলেম, কিন্তু টেকনিক্যালি 2 লাইনে সলভ করা যায় প্রবলেমগুলোকে। আমি টেকনিকটা বলে দিচ্ছি। ডেনসিটি ফাংশনের রিজিয়ন এটা বলেছে, ঠিক আছে। আর এই প্রবাবিলিটিটা বের করতে বলছে। যদি আচ্ছা, এই ডেনসিটি ফাংশনের রিজিয়নটা, ডেনসিটি ফাংশনের ডেফিনেশন থেকে বোঝা যাচ্ছে যে ডেনসিটি ফাংশনটা যেহেতু কনস্ট্যান্ট, তাহলে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন। আর ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন যখন হবে, তখন যে কোনো প্রবাবিলিটি বের করার নিয়ম হচ্ছে প্রথমে এই এটাকে দেখাবো, ডেনসিটি ফাংশনের রিজিয়নটাকে দেখাবো। কোনটা ডেনসিটি ফাংশনের রিজিয়ন? এটা তো নাকি? আর এই সার্কেলটাকে প্লট করব। এই সার্কেলটা রেডিয়াস কত? 1/√3। রেডিয়াসটা প্লট করছি, ঠিক আছে। 1/√3 1 থেকে বড় না ছোট? ছোট তো নাকি? তাহলে এইটা হচ্ছে 1/√3। এই সার্কেলটা ভালো করে দেখো। তাহলে এই দুটোর মধ্যে কমন পোর্শন কোনটা আছে? এটা হচ্ছে কমন পোর্শন। তাহলে এইগুলোকে বের করতে হবে প্রবাবিলিটি গুলো, যে টোটাল এরিয়া বাই ফেভারেবল এরিয়া করে। টোটাল এরিয়া, ডেনসিটি ফাংশনের টোটাল এরিয়া বলো 1, আর ফেভারেবল এই এরিয়াটা তাহলে কত? এই সার্কেলের 4/1 সার্কেলের রেডিয়াস কত? না, টোটাল এরিয়াটা নিচে থাকবে, টোটাল এরিয়া ফেভারেবলি উপরে থাকবে। কত হচ্ছে তাহলে? 1 4 ইন্টু কত? পাই 1/3 নাকি? ঠিক আছে, পাই স্কয়ার কত হলো তাহলে? পাই বাই, আছে অপশনে, বোঝা গেল? এই টেকনিকটা মনে রাখবে যে ডিস্ট্রিবিউশন ফাংশনটা যদি কি হয় না, জয়েন্ট ডেনসিটি ফাংশন যদি ইউনিফর্ম হয়, তাহলে যে কোনো প্রবাবিলিটি বের করার নিয়ম হচ্ছে যে থাকবে টোটাল এরিয়া যেটা ডেনসিটি ফাংশনের, এটা ফেভারেবল ধরবো, আর এটা হবে তার সরি টোটাল হচ্ছে টোটাল কেসেস, আর যে এটা বলছে জয়েন্ট কমন পোর্শন যেটা হবে, সেই কমন পোর্শনটা হবে ফেভারেবল। তাহলে ফেভারেবল বাই টোটাল, এটা তো প্রবাবিলিটি, তাই এইভাবে বের করবো এটা। আচ্ছা, এই 7 নম্বরটা দেখো, ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন বলেছে, আর এটা তো নাকি? তাহলে ওয়াই স্কয়ার ইকুয়াল টু এক্স, এটা ওয়াই স্কয়ার ইকুয়াল টু ওয়াই স্কয়ার ইকুয়াল টু এক্স, এটা তো নাকি? আর আরেকটা লাইন কত? এক্স ইকুয়াল টু 4, এই লাইনটা, ঠিক আছে। এটা ডেনসিটি ফাংশনের রিজিয়ন বলেছে। তাহলে এই রিজিয়ন, আর ডিস্ট্রিবিউশনটা কি বলেছে এখানে? ইউনিফর্ম। ডিস্ট্রিবিউশন ইউনিফর্ম হলে কি চেয়েছে এখানে? ডেনসিটি ফাংশনের ভ্যালু চেয়েছে, তাই তো? তাহলে ডেনসিটি ফাংশন fxy এর মান কত হয়? 1 বাই এরিয়া অফ দ্য রিজিয়ন, তাই তো? এরিয়া অফ দ্য রিজিয়ন। তাহলে এই রিজিয়নের এরিয়াটা বের করবো। আচ্ছা, গত ক্লাসেও ডিসকাস করেছিলাম রিজিয়ন বের করা, এটা এই এরিয়াটা বের করবো, তাকে দিয়ে গুণ করবো। তাহলে এই এরিয়াতে এক্স অ্যাক্সিস আছে, তাহলে ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স এক্স ইকুয়াল টু 0 টু কত? তাকে কত দিয়ে গুণ হবে? বোঝা যাচ্ছে? এই এরিয়াটা বের করছি, তাকে কত দিয়ে গুণ করবো? 2 দিয়ে। আর এই এরিয়াটা বের করতে গেলে ওয়াই অ্যাক্সিস হচ্ছে বাউন্ডারি, এক্স অ্যাক্সিস, তাহলে ইন্টিগ্রেশন কত হবে? তাহলে 2 ইন্টিগ্রেশন এক্স ইকুয়াল টু 0 টু 4, ওয়াই এর মান এই কার্ভ থেকে বসাবো। কার্ভের ইকুয়েশন কি? ওয়াই স্কয়ার ইকুয়াল টু এক্স, তাই তো? তাহলে রুট এক্স ইন্টু কত? ডিএক্স। এটাকে ইন্টিগ্রেট করলে কত আসবে? 2 ইন্টু এক্স টু দি পাওয়ার কত? 2 এর 3 ইন্টু এক্স টু দি পাওয়ার 3 এর 2 নাকি? আর লিমিট হবে 0 থেকে 4। 0 থেকে 4 হলে কত হবে? 8 নাকি? এটা 8। তাহলে 32 এর কত? এরিয়াটা কত পেলাম? এটা এরিয়াটা 32 এর 3,
তাহলে এই এরিয়ার রেসিপ্রোকাল ভ্যালু হবে জয়েন্ট ডেনসিটি ফাংশন। তাহলে 3 এর কত হবে? ও আছে 1 নম্বর অপশনে আছে, তাই না? 3 এর 32। আচ্ছা একইভাবে এটাও করে নিও। এই 64 নম্বরটা ইউনিফর্ম বলেছে তো নাকি? এটা দেখে বলেনি, কিন্তু এটা দেখে বুঝতে পারছি ইউনিফর্ম। তাহলে ডেনসিটি ফাংশনের এরিয়াটা বের করবো। ডেনসিটি ফাংশনটা কি হচ্ছে? এটা হচ্ছে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, তাই তো? কত হবে? এই এরিয়াটা হচ্ছে না এটা, এটা লেস দেন 1, এটা 1 0, এটা 0 1, তাই তো? এক্স গ্রেটার দেন, তাই তো? এক্স গ্রেটার দেন 0, ওয়াই গ্রেটার দেন 0। আচ্ছা এর এরিয়া কত? হাফ বেস ইন্টু এটা, তাই তো? তাহলে রেসিপ্রোকাল ভ্যালু 2 আছে তো নাকি? গ্রাফিক্যালি এগুলো সলভ করা যায় এগুলো। আচ্ছা এ ইন্ডিপেন্ডেন্টলি এই ইন্টারভালে ডিস্ট্রিবিউট হচ্ছে, আবার বিও এই ইন্টারভালে ডিস্ট্রিবিউট হচ্ছে। এ আর বি র্যান্ডম ভেরিয়েবল বলেছে। দিয়ে কি বলেছে? দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য রুটস আর রিয়াল, রুট গুলো রিয়াল হবে। আচ্ছা ব্যাপারটা কি, প্রবলেমটা কি হচ্ছে? প্রবলেম নাম্বার 65টা, যে এর মান এই ইন্টারভাল থেকে এর মান যে কোনো নিয়ে, এই ইন্টারভাল থেকে এর মান নিয়ে এখানে বসাচ্ছি, আর এই ইন্টারভাল থেকে বি এর যে কোনো একটা মান র্যান্ডমলি আরবিট্রারিলি এখানে বসাচ্ছি। একটা ইকুয়েশন হবে তো নাকি? তাহলে সেই ইকুয়েশনের রুট থাকবে দুটো, কোয়াড্রেটিক এটা। সেই দুটো রুট কি বলেছে? রিয়াল হবে, তার প্রবাবিলিটি বের করতে বলছে। আচ্ছা তাহলে প্রথমে এক্স আর ওয়াই যেটা আছে তোমার, এ আর বি, এদের ডিস্ট্রিবিউশনটা তো ইউনিফর্ম, তাই তো নাকি? যখনই দেখবো যে কোনো র্যান্ডম ভেরিয়েবলের ডিস্ট্রিবিউশন ইন্টারভ্যালে হচ্ছে, তখন সেটা সবসময় কি হবে? ইউনিফর্ম বা কনস্ট্যান্ট ডিস্ট্রিবিউশন বা রেক্টেঙ্গুলার ডিস্ট্রিবিউশন বলা হয় এটাকে। আচ্ছা এটাকে গ্রাফিক্যালি দেখাচ্ছি। ডেনসিটি ফাংশনের রিজিয়নটা, এটা এক্স কত দূর যাচ্ছে, এ অ্যাক্সিস নাম দিচ্ছি এটা। এটা হচ্ছে অ্যাক্সিস অফ এ আর এটা অ্যাক্সিস অফ বি। কোনটা হবে? এটা হবে না? এটা -1, x ইকুয়াল টু -1, এটা x ইকুয়াল টু 1, আর y ইকুয়াল টু 1, আর এটা y ইকুয়াল টু 4টে ভার্টেক্সের কোঅর্ডিনেট পাওয়া যাবে। এটার এর কোঅর্ডিনেট কত হবে? 1 1, আর এর কোঅর্ডিনেট হবে -1 1। এইভাবে এই দুটোরও কোঅর্ডিনেট পাওয়া যাবে। তাহলে ব্যাপারটা কি হলো? এ আর বি এখান থেকে যে কোনো একটা পয়েন্ট নিলাম, এটা যে কোনো একটা পয়েন্ট এ আর বি, এই পুরো রিজিয়নটা থেকে এ আর বি এর মান নিয়ে সেই মানটাকে এখানে বসাচ্ছি এ আর বি এর। তাহলে যে রুট দুটো হবে, রুট দুটো কি বলেছে? রিয়াল হবে, তার প্রবাবিলিটি চাইছে। আচ্ছা অ্যাকচুয়ালি এর রুট রিয়াল হতে গেলে ডিসক্রিমিন্যান্ট পজিটিভ হতে হবে। বি স্কয়ার মাইনাস 4ac, মানে 4a স্কয়ার মাইনাস 4b, এটা কত হতে হবে? গ্রেটার দেন ইকুয়াল টু 0, তাহলে রিয়াল হবে। দ্যাট ইজ a স্কয়ার গ্রেটার দেন কত? b। আচ্ছা এখানে এক্স আর ওয়াই অ্যাক্সিস না দিয়ে কি অ্যাক্সিস দেওয়া আছে? এ বি। যদি কম্পেয়ার করি এক্স ওয়াই এর সঙ্গে, তাহলে এটা হচ্ছে কত? এক্স স্কয়ার গ্রেটার দেন ইকুয়াল টু ওয়াই, ওয়াই ইকুয়াল টু এক্স স্কয়ার, তাই তো? প্যারাবোলার অ্যাক্সিস কোনটা? এই প্যারাবোলার, এইটা হচ্ছে সেই প্যারাবোলাটা, এই প্যারাবোলাটা, এটা হচ্ছে a স্কয়ার ইকুয়াল টু বি প্যারাবোলা। আচ্ছা রিজিয়ন দেখবো এবার, উপরে না নিচের দিকে হবে? দেখো তো, বলো। হ্যাঁ অ্যাকচুয়ালি বের করার নিয়মটা কি? উপর নিচে আন্দাজে করলে তো হবে না। এই নিয়ম হচ্ছে যে এমন একটা পয়েন্ট চুজ করব, এই স্পেস থেকে এমন একটা পয়েন্ট চুজ করব যেটা এই লাইনের উপর থাকবে না, দিয়ে এইটাকে স্যাটিসফাই করাবো, দিয়ে কি হচ্ছে দেখা। আচ্ছা এটা 1 0 তো নাকি? তাহলে 1 0 পয়েন্ট, এখানে এ এর মান বসাচ্ছি কত? 1, আর বি এর মান, এ এর মান 1 বসালে 1 স্কয়ার মানে 1, আর বি এর মান কত? 0। তাহলে 1 আর 0, এটা ট্রু না ফলস? যদি ট্রু হয় তাহলে এই পয়েন্টের দিকে হবে রিজিয়নটা। কোন রিজিয়নটা বোঝা যাচ্ছে? তাহলে এই রিজিয়নটা হচ্ছে এটা, আর এই প্যারাবোলাটা এই কর্নার দিয়ে যাবে, কর্নারকে সাইড, কারণ এ আর বি সমান তো নাকি? এই কর্নার দিয়ে পাস করবে। এটা হচ্ছে ডেনসিটি। আচ্ছা এ আর বি এর মান এই লাল শেডেড পোরশনে যদি থাকে, তাহলে রিয়াল না ইমাজিনারি হবে? রিয়াল। আচ্ছা এবার আমি টোটাল এরিয়ার ফেভারেবল এরিয়া বের করব।
রিকোয়ার্ড প্রবাবিলিটিটা ফেভারেবল এরিয়া বাই টোটাল এরিয়া। আচ্ছা বলো, এই প্রথমে আমি কোন এরিয়াটা বের করব? আচ্ছা এই এরিয়াটা বের করছি প্রথমে, এই এই নীল পোর্শনের এরিয়াটা বের করছি। ওয়াই ডিএক্স তো নাকি, কত হবে এটা বলো? ইন্টিগ্রেশন কত? ওই পোর্শনটা ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স তো নাকি? হ্যাঁ, তাহলে 0 থেকে 1 মানে অ্যাকচুয়ালি বিডিএক্স বিডিএ, তাই তো নাকি? এক্স আর ওয়াই অ্যাক্সিসটা এভাবে দিয়েছি। কত হবে? এইটা ধরে করছি একই, এইটা আর এটা একই, তাই তো? এটা ধরে করছি আমি। তাহলে ওয়াই ডিএক্স, এক্স এর লিমিট কত? 0 থেকে 1, এইখান থেকে এত দূর যাচ্ছে। তাহলে এক্স এর মান এক্স ইকুয়াল টু 0 to 1, ওয়াই সমান কত আছে এখানে? এই যে এখান থেকে ওয়াই সমান এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার কত? ডিএক্স। তাহলে 1/3 হচ্ছে এর ভ্যালু। নীল পোর্শনটা 1/3, আমার দরকার অ্যাকচুয়ালি লাল শেডেড পোর্শনটা, হুইচ ইজ দ্য ফেভারেবল এরিয়া। তাহলে এইটা এটার দ্বিগুণ, তার সঙ্গে এই রেক্ট্যাঙ্গেলের, তাহলে 2 into 1, রেক্ট্যাঙ্গেলের এরিয়া কত? 2 into 1, আর এই এরিয়াটা হচ্ছে 2 into কত পেলাম? 1/3, 1/3, 1/3 আর 2 যোগ করে কত হলো? তাহলে যোগ করে হচ্ছে তোমার কত হচ্ছে? তাহলে 6, 8 বাই কত? 3। এটা হচ্ছে ফেভারেবল এরিয়া, মানে এই, তাই তো? এই রিজিয়নে যদি এবি থাকে তাহলে রুট গুলো কি হয়ে যাবে? রিয়াল। আচ্ছা প্রবাবিলিটির ভ্যালু কত হবে বলো এবার? ফেভারেবল 8 আর টোটাল এরিয়া কত? 4। তাহলে কত হলো এটা? 2/3 অপশনে আছে, দেখো আছে তো নাকি? ঠিক আছে, এভাবে এটাকে বের করতে হবে। আচ্ছা এটা তো তাই, এই যেহেতু ডিস্ট্রিবিউশন ডেনসিটি ফাংশনটা কনস্ট্যান্ট, মানে কি এটা ইউনিফর্ম। আর ইউনিফর্ম যখন হবে তখন যে কোনো প্রবাবিলিটি যখন বের করব, নিয়মটা কি বললাম? যে প্রথমে ডেনসিটি ফাংশনের রিজিয়নটা বের করলাম, আবারও এটা করছি, অ্যাপ্লাই করছি। দেখো ডেনসিটি ফাংশন x 0 থেকে 1 আর y 0 থেকে 1, মানে এই স্কয়ারটা, এটা 1 1 পয়েন্ট, তাই তো নাকি? এইটা হচ্ছে ডেনসিটি ফাংশনের রিজিয়ন, আর যার প্রবাবিলিটি বের করতে যাচ্ছে সেই রিজিয়নটাকে আমি গ্রাফে প্লট করে কমন এরিয়া বের করব। এটা x প্লাস ওয়াই ইকুয়াল টু 1 তো নাকি? তাহলে এই লাইন দিয়ে যাবে, আর লেস দেন ইকুয়াল টু মানে এই এরিয়াটা, তাহলে টোটাল এরিয়া বাই ফেভারেবল এরিয়া, অর্ধেক তো বোঝা যাচ্ছে নাকি? টোটাল বাই ফেভারেবল কত হবে? এটা ক্যালকুলেট করারও দরকার নাই, কারণ ডায়াগোনাল এটা সমান ভাগে ভাগ করে তো নাকি? তাহলে এটা হয়ে গেল হাফ। একইভাবে এইখানেও দেখো, প্রথমে ডেনসিটি ফাংশনের এই 70 নম্বর প্রবলেমটা, ডেনসিটি ফাংশনের রিজিয়ন বের করে নিলাম। ডেনসিটি ফাংশনের রিজিয়নটা কি বলো? এখানে এই ধরনের বারবার আসছে, এটা হচ্ছে ডেনসিটি ফাংশনের রিজিয়ন। আর y লেস দ্যান ইকুয়াল টু x, এটাকে প্লট করছি দিয়ে কমন এরিয়া বের করব। y ইকুয়াল টু x এটা তো, আর লেস দ্যান ইকুয়াল টু বলেছে, তাহলে এই এরিয়াটা বলো এরিয়া কত হবে? এটা সমান হবে তো নাকি? এটা সমান না এরিয়া? টোটাল, এটা হচ্ছে ফেভারেবল এরিয়া, টোটাল এরিয়া, যেহেতু এই পোর্শন আর এই পোর্শনের এরিয়া সমান, তাহলে এটাও কত হবে? বোঝা যাচ্ছে? তাহলে এইভাবে এরিয়াটা বের করতে, মানে প্রবলেম গুলো সলভ করতে হবে। আচ্ছা এক্স আর ওয়াই এর জয়েন্ট ডেনসিটি ফাংশন, 76 নম্বর প্রবলেমটাতে জয়েন্ট ডেনসিটি ফাংশন, এটা বলেছে মার্জিনাল ডেনসিটি ফাংশন। মনে রাখবো যে যদি জয়েন্ট ডেনসিটি ফাংশনকে কিভাবে লিখলাম? এফ এক্স ওয়াই দিয়ে। যদি এই জয়েন্ট ডেনসিটি ফাংশনটাকে এক্স আর ওয়াই এর ফাংশন আকারে সেপারেট করা যায়, তাহলে সেই সেপারেট ভেরিয়েবল গুলো মার্জিনাল ডেনসিটি ফাংশন হবে। অ্যাকচুয়ালি এখানে এফ এক্স ওয়াই কত বলে দেওয়া আছে? সাইন এক্স, আর তাহলে এক্স এর ফাংশন আর ওয়াই এর ফাংশন আলাদা হয়ে আছে। যখনই এক্স এর ফাংশন আর ওয়াই এর ফাংশন আলাদা থাকবে, তাহলে এইটা হবে এক্স এর মার্জিনাল ডেনসিটি ফাংশন, আর এটা হবে ওয়াই এর মার্জিনাল ডেনসিটি ফাংশন। বোঝা গেল? কোনো এখানে ক্যালকুলেশনে কিছু নাই এখানে। আচ্ছা ঠিক আছে, এগুলো দেখবে তোমরা সকলে।